আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের? কেমন আছো? আজকে আমরা তোমাদের অর্গানিক কেমিস্ট্রির চতুর্থ ক্লাস নিব। দেখতে দেখতে 4 নম্বর ক্লাসে চলে আসলাম আমরা। তোমরা সবগুলো ক্লাস করছো? জানি না করছো কিনা, তবে আমাদের এই জার্নিটা কিন্তু সুন্দর ছিল। বাংলাদেশের অনেক জায়গায় স্টুডেন্ট কিন্তু আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি একসাথে ক্লাস করেছে। এটা কিন্তু অনলাইন হওয়াতে পসিবল হয়েছে। তাহলে চাইলেও আমি পারতাম না ঢাকার বাইরের কাউকে এভাবে পড়াইতে। ঠিক আছে, সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করো। আর ক্লাস শেয়ার করতে তো কারোই ভুল হয় না, তোমরা ক্লাস শেয়ার করো জানি, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও। আমাদের কিন্তু এক্সাম আছে 21 তারিখ সন্ধ্যা 7:30 বাজে এক্সাম, এবং সেই এক্সামের উপরে 10 জনকে গ্রিপ দেওয়া হবে। আর আমাদের নোট শেয়ারিং প্লাস ক্লাস রিভিউ যে যেমনি পারো দিতে পারো, সমস্যা নাই। যারটা যত বেশি রিচ হবে সেটা আমরা 5 জনকে উইনার করে দিব। নোট শেয়ারিংয়ের রেজাল্ট একটু দেরি হবে দিতে, একটু টাইম লাগবে। 21 তারিখে আমরা দিব এক্সামের রেজাল্ট, ঠিক আছে? তাই সবাই দ্রুত শেয়ার করতে পারো ক্লাস, আর নোট শেয়ারও করতে পারো সুন্দর করে, নোট তৈরি করে দাগানো বই দিয়ে যে যেমনি পারো। যাই হোক, আমরা আজকে ক্লাসে শুরু করে দিই। হ্যাঁ, আজকে আমরা ক্লাস শুরু করে দিই, ক্লাসের পড়া শুরু করে দিই। আমাদের আজকে পড়া শুরু হবে অ্যামিন থেকে। আচ্ছা, আমাদের পড়া আজকে শুরু হবে অ্যামিন থেকে, ঠিক আছে? সবাই অ্যামিনটা একটু বের করো, বইয়ের অ্যামিনটা একটু বের করো তো। আচ্ছা, আমরা শুরু করে দিব এখনই, ওয়েট দাঁড়াও একটু। ওকে, আমরা এখনই শুরু করে দিব। আমাদের সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও। হ্যাঁ, অ্যামিন তো তোমার অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল মূলক দ্বারা বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে অ্যামিন তৈরি হয়। অ্যামিন হচ্ছে অ্যামোনিয়ার জাতক। অ্যামিন কার জাতক? অ্যামিন হচ্ছে অ্যামোনিয়ার জাতক, তার মানে অ্যামোনিয়া হচ্ছে অ্যামিনের বাপ, তাই না? অ্যামোনিয়া থেকে অ্যামিন তৈরি হয়। তাহলে অ্যামোনিয়া থেকে কি তৈরি হয়? অ্যামিন তৈরি হয়। অ্যামিন কার জাতক? অ্যামিন অ্যামোনিয়ার জাতক। অ্যামিন কার জাতক? অ্যামিন অ্যামোনিয়ার জাতক। সবাই তো অ্যামোনিয়াকে চেনো, NH3 হচ্ছে অ্যামোনিয়া। এখানকার যদি একটা হাইড্রোজেন পরমাণু অথবা একাধিক হাইড্রোজেন পরমাণু আমি কোনো অ্যালকাইল মূলক অর্থাৎ আর মূলক অথবা কোনো অ্যারাইল মূলক অর্থাৎ বেনজাইন মূলক দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে আমি কি তৈরি করতে পারবো? তাহলে আমি অ্যামিন তৈরি করতে পারবো। দ্যাট মিনস অ্যামোনিয়া থেকেই অ্যামিন তৈরি হয়, অর্থাৎ অ্যামিনের পিতা অ্যামোনিয়া। ঠিক আছে, মনে থাকবে না? আজকের পর থেকে যাতে ভুল না হয়। অ্যামিনের জাতক কি? অ্যামোনিয়ার জাতক কি? অ্যামোনিয়ার জাতক হচ্ছে অ্যামিন। ঠিক আছে, এবার দেখো, আমাদের যদি এখানে একটা আর মূলক আমি ইউজ করি, অর্থাৎ একটা CH3 নেই, তাহলে আমার মিথাইল অ্যামিন হয়ে গেছে। আমি যদি 2টা CH3 নেই, 2টা আর মূলক নেই, এগুলা কিন্তু আর মূলক, তাই না? অ্যালকাইল মূলক, তাহলে আমার ডাইমিথাইল অ্যামিন হয়ে গেছে। আমি যদি 2টা না নিয়ে 3টা নিই, অর্থাৎ 3টা হাইড্রোজেন মূলকই আমি প্রতিস্থাপিত করে ফেলি অ্যালকাইল মূলক দ্বারা, তাহলে কিন্তু আমার ট্রাইমিথাইল অ্যামিন। ঠিক আছে, এইভাবে যদি আমি বেনজাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি তাহলে নাম হয়ে যাবে ফিনাইল অ্যামিন। নাম হয়ে যাবে কি বলো তো? নাম হয়ে যাবে ফিনাইল অ্যামিন। ওকে, সবাই ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। অ্যামোনিয়ার মাথার উপরে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। লুইসের মতে অ্যামোনিয়া অ্যাসিড না ক্ষার? অ্যামোনিয়ার মাথার উপরে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। লুইসের মতে অ্যামোনিয়া অ্যাসিড না ক্ষার? আমরা জানি যারা একজোড়া মুক্তজোড় বা মুক্তজোড় ইলেকট্রন বা ইলেকট্রন যুগল দান করতে পারে তারা কিন্তু ক্ষার হয়, তাই না? আর যারা গ্রহণ করে ইলেকট্রন যুগল তারা কিন্তু অ্যাসিড হয় লুইসের মতে। আর ব্রনস্টেড লাউরির মতে যারা হাইড্রোজেন আয়ন দান করে তারা অ্যাসিড, যারা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তারা ক্ষার। মনে আছে না তোমাদের ব্রনস্টেড লাউরির অ্যাসিড ক্ষার মতবাদ, লুইসের অ্যাসিড ক্ষার মতবাদ? ভুলে গেছো সবাই? ভুলে যাওয়া যাবে না। এরপর আমরা দেখলাম এখানে অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে নাকি বেশি ক্ষারধর্মী। ব্যাপারটা তো চিন্তার বিষয়। অ্যামোনিয়া তো অনেক তীব্র ক্ষার, এটা জানোই তোমরা। অ্যামোনিয়া একটা ক্ষার, জানো না? অ্যামোনিয়া, ফসফিন, এদের মধ্যে কে বেশি ক্ষার? অ্যামোনিয়া ক্ষার, কারণ অ্যামোনিয়া খুব দ্রুত মুক্তজোড় ইলেকট্রন দান করে দেয়। এখন কি শুনি? এখন শুনতেছি বাচ্চারা বাপের চাইতে বেশি হয়ে গেছে। আমার আব্বু যেমন মাঝে মাঝে বলে, আমার আব্বু এমনি একটু অনেক রাগী, আরিফুল হয়েছে তার চাইতে একটু হাইপার বেশি, তো বলে যে বাপের ছেলে বাপের চাইতে 2 গুণ বেশি হয়েছে, ওরকম অবস্থা। দেখো, আমাদের অ্যামোনিয়া বাপ ছিল। অ্যামোনিয়া কি ছিল? অ্যামোনিয়া বাপ। তার বাচ্চা কাচ্চা এই যেগুলা মিথাইলামিন, ডাইমিথাইলামিন, টাইমিথাইলামিন। তো দেখা যায় অ্যামোনিয়া তো ক্ষারধর্মী, অ্যামোনিয়ার বাচ্চা কাচ্চাও অ্যামোনিয়ার মতোই ক্ষারধর্মিতা পাবে, কারণ তার মধ্যেও একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। কিন্তু বাপের চাইতে বাচ্চারা বেশি ক্ষারধর্মী হয়ে গেছে। বাপের চাইতে বাচ্চারা কি হয়ে গেছে? বাপের চাইতে বাচ্চারা বেশি ক্ষারধর্মী হয়ে গেছে। কেমনে বেশি হয়েছে সেটার ব্যাখ্যাই আমরা দিব। দেখো, অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়েও বেশি ক্ষারধর্মী। অর্থাৎ অ্যামোনিয়া যদি ক্ষারধর্মী হয়
অ্যামোনিয়ার বাচ্চা কাছে আরো বেশি ক্ষারধর্মী। ব্যাখ্যাটা দিব আমি একটু সুন্দর করে, তোমরা একটু খেয়াল করো। আমাদের একটু আমরা এইটার ক্ষেত্রে যাই। এটা কি? এটা হচ্ছে আমাদের মিথাইলামিন। মিথাইলামিন না, মিথাইলামিন। ওকে, ঠিক আছে। আমাদের এটা কি? এটা হচ্ছে ডাইমিথাইলামিন। আচ্ছা, আমাদের তো এই নাইট্রোজেনের মধ্যে এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে, তাই না? প্রতিটাতে এক জোড়া করে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। তাহলে তো নাইট্রোজেন এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন দান করে সে ক্ষারধর্মিতা দেখাইতে পারে। ওকে, দেখাইছো, অ্যামিনও দেখাইছো, অ্যামিনও দেখাবে। কিন্তু অ্যামিনের কি অবস্থা দেখো, অ্যামিনের এই নাইট্রোজেনটার মধ্যে, নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল মূলক আছে। অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশধর্মিতা থাকে, তোমরা জানো। অ্যালকাইল মূলকের কি থাকে? অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশধর্মিতা থাকে। এই ধনাত্মক আবেশধর্মিতার কারণে অ্যালকাইল মূলক এই অ্যামোনিয়াকে ইলেকট্রন সাপ্লাই দিতে পারে। এই অ্যালকাইল মূলক অ্যামোনিয়াকে কি সাপ্লাই দিতে পারে? এই অ্যালকাইল মূলক অ্যামোনিয়াকে ইলেকট্রন সাপ্লাই দিতে পারে। এমনি নাইট্রোজেনের কাছে একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এমনিই সে দান করে দেয় খুব দ্রুত। এখন আরো পাচ্ছে, একটা পাচ্ছে। অ্যালকাইল মূলকের কাছ থেকে যদি একজনের কাছ থেকে পায় তাহলে তার ক্ষারধর্মিতা বেড়ে যায়, যদি দুইজনের কাছ থেকে পায় তাহলে তার ক্ষারধর্মিতা আরো বেড়ে যায়। বুঝছো? ওরে সাপ্লাই দিতেছে একজন, ওর ক্ষারধর্মিতা এমনি আগে ছিল, এখন আর ইলেকট্রন পায় আরো বেড়ে গেছে ক্ষারধর্মিতা। ওরে সাপ্লাই দিতেছে দুইজন, আগের চাইতে আরো বেড়ে গেছে ক্ষারধর্মিতা। এখন ট্রাইমিথাইলামিনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। একটা জিনিস খেয়াল করো, যখন নাকি এখানে আমাদের তিনটা থাকে অ্যালকাইল মূলক, আচ্ছা এখানে ছবি না আমি দেখাই, এখানে যখন তিনটা হয়ে যায় অ্যালকাইল মূলকটা, অর্থাৎ CH3 আরেকটা হয়ে যায়, ট্রাইমিথাইলামিন হয়ে যায়, তখন একটু ব্যতিক্রম হয়ে যায়। ব্যতিক্রমটা হচ্ছে তখন একটু ধাক্কাধাক্কি লাগে, অর্থাৎ স্টেরিক বাধা পায়। এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একটা অ্যালকাইল মূলক, তিনটা অ্যালকাইল মূলক মিলে ইলেকট্রন সাপ্লাই দিতে যায়, তখন একটা বাধার সৃষ্টি হয়। বাধাটা হচ্ছে স্টেরিক বাধা। তখন একটু ক্ষারধর্মিতা কমে যায়, ধাক্কাধাক্কির কারণে ক্ষারধর্মিতা কমে যায়। সবচেয়ে বেশি ক্ষারধর্মী কে বলো তো? সবচেয়ে বেশি ক্ষারধর্মী হচ্ছে 2 ডিগ্রি। সবচেয়ে বেশি ক্ষারধর্মী হচ্ছে 2 ডিগ্রি। অ্যামিনের তোমার হচ্ছে সক্রিয়তার ক্রম কত ছিল? 2 3 1, মনে আছে? সবচেয়ে বেশি ক্ষারধর্মী 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এটাই হচ্ছে মেন কারণ। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কত বলো তো? 2 3 1। এটা ব্যতিক্রম বলেছিলাম না? এই ব্যতিক্রম ধর্মিতা হচ্ছে কারণ। সবচেয়ে বেশি ক্ষারকে, সবচেয়ে বেশি ক্ষার হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। সবচেয়ে বেশি ক্ষার কোন অ্যামিন যদি পরীক্ষায় আসে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কোনোটি নয়। সবচেয়ে বেশি ক্ষার কোন অ্যামিন? অনেকে 1 ডিগ্রি দাগাই দিবে ভুলে। সবচেয়ে বেশি ক্ষার কোন অ্যামিন? সবচেয়ে বেশি ক্ষার হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? সবচেয়ে বেশি ক্ষার কোন অ্যামিন? 2 ডিগ্রি অ্যামিন। 2 3 1। আচ্ছা আচ্ছা, আমরা এরপরে চলে যাব। আমাদের 2 3 1 দেখলাম আমরা, তারপর নিচের দিকে যাই। তারপর নিচের দিকে আমাদের কি আছে? নিচের দিকে এদিকে আরেকটা কথা আছে, কিন্তু মান টান তুমি একটু পড়ে নিবা, মান পড়ে। তারপর হচ্ছে বেদনানাশক মরফিন, জীবাণুনাশক টেট্রাসাইক্লিন, এরা সবাই হচ্ছে অ্যামিনের। এগুলো একটু পড়লে আর কিছু দেখা লাগবে না। এই যে জায়গায় আমরা হচ্ছে দেখতেছি, সরি 2 3 1 না, আমার কাছে একটু খটকা লাগতেছিল। 2 1 3, হ্যাঁ 2 3 1 না, 2 1 3। আমি একটু থেমে গেছিলাম, তখন ভাবতেছিলাম 2 3 1 না, 2 1 3। হ্যাঁ, 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। হ্যাঁ, 2 1 3। ওকে, ঠিক আছে। এরপর আমরা এখানে যা আছে দাগানো লাইনগুলো একটু দেখবো। 2 1 3 তো দেখলাম আমরা, এটা তো জানি যে দেখো 2 ডিগ্রি সবচেয়ে বেশি তীব্র। আমাদের ক্ষারধর্মিতার ক্রম হচ্ছে, অ্যামিনের ক্ষারধর্মিতা হচ্ছে 2 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপরে আমাদের 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে যে অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়ার 3টা বাচ্চা, অ্যালিফেটিক অ্যামিন, অ্যালিফেটিক ভাবে 3টা বাচ্চা, আরও তো অ্যারোমেটিক আছে অ্যানিলিন, ওটা আলাদা কথা। কিন্তু অ্যালিফেটিক অ্যামিন সমূহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি তীব্র ক্ষার, তারপরে আমাদের 1 ডিগ্রি অ্যামিন, তারপরে আমাদের 3 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? 2 1 3, 2 3 1 না, 2 1 3, একটু ঠিক করে নাও। এরপর আমরা অ্যালোফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, বিষম চাকরিক অ্যামিন, এগুলো এক্সাম্পলগুলো জাস্ট দেখবো। এখান থেকে আর কিছুই আমাদের দেখার নাই। তবে একটা জিনিস একটু খেয়াল করতে পারো, আমাদের অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে মিথাইল 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 কথা আছে, যেমন মিথাইলামিন, ডাইমিথাইলামিন, টাইমিথাইলামিন, কথার মধ্যে মিথাইল মিথাইল কথা আছে। অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে ফিনাইল ফিনাইল কথা আছে। দেখো ফিনাইলামিন, ফিনাইলামিন বাংলা নাম দিলে তো পারবাই, তাই না? ফিনাইল ফিনাইল কথা থাকলে বেনজিন বলয় থাকে। বিষম চাকরিক অ্যামিনের মধ্যে একটু খেয়াল করো, বিষম চাকরিক অ্যামিনের মধ্যে আমাদের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, বিষম চাকরিক অ্যামিনের এক্সাম্পলে আমরা কি কি দেখতে পাচ্ছি? সাইক্লোইথিলিন অ্যামিন ও পাইরোল অ্যামিন হচ্ছে বিষম চাকরিক অ্যালিফেটিক অ্যামিন। বিষম চাকরিক অ্যালিফেটিক অ্যামিন দেখলাম। বিষম চাকরিক অ্যালিফেটিকও অ্যারোমেটিকও আছে, পাইরোল, পিরিডিন, এরা হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক। দুইটাই পা দিয়ে, দেখো পি দিয়ে, দুইটাই পি দিয়ে আমরা এখানে 2p মনে রাখতে পারি। 2p দিয়ে আমরা কি মনে রাখতে পারি? দুইটা পি দিয়ে হচ্ছে
বিষমচাক্রিক অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ পাইরোল আর পিরিডিন। এই কথাটা মনে রাখো, আর কিছু মনে রাখা লাগবে না। তারপর আমরা চলে যাব নিচের দিকে। এখানে আর দেখার মতো কিছু না, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন তোমরা জানো। একটা অ্যালকাইল মূলক থাকলে 1 ডিগ্রি অ্যামিন, দুইটা অ্যালকাইল মূলক থাকলে 2 ডিগ্রি অ্যামিন, তিনটা অ্যালকাইল মূলক থাকলে 3 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। একটা অ্যালকাইল মূলক থাকলে দেখো প্রাইমারি অ্যামিন 1 যোজি, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন কত যোজি আমরা এর আগে পড়েছিলাম। প্রাইমারি অ্যালকোহল 1 যোজি, সেকেন্ডারি অ্যালকোহল 2 যোজি দেখাইছিলাম না। এখন আমরা দেখব প্রাইমারি অ্যামিন হচ্ছে 1 যোজি, এই যে হচ্ছে তার যোজতা দেখাইছে এখানে। প্রাইমারি অ্যামিন যদি 1 যোজি হয়, সেকেন্ডারি অ্যামিন কত যোজি? সেকেন্ডারি অ্যামিন নামের সাথে মিল রেখে দ্বি যোজি। সেকেন্ডারি অ্যামিন কত যোজি? দ্বি যোজি। আর আমাদের টারশিয়ারি অ্যামিন কত যোজি? টারশিয়ারি অ্যামিন কত যোজি দেখো তো? টারশিয়ারি অ্যামিন হচ্ছে 3 যোজি, অর্থাৎ 3টা হাত। তাহলে আমাদের প্রাইমারি অ্যামিন 1 যোজি, সেকেন্ডারি অ্যামিন দ্বি যোজি, টারশিয়ারি অ্যামিন 3 যোজি, ঠিক আছে। এইটা একটু আমাদের মনে রাখা লাগবে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। এখান থেকে আর কিছু দেখার নাই, আমরা চলে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ তুমি, অ্যালকেন নাইট্রাইল থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারি। এটা দেখার দরকার নাই, 2 ডিগ্রি অ্যামিন এগুলো লাগবে না। তবে আমাদের আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক মনে রাখা লাগবে। অ্যামাইড হতে, অ্যাসিড অ্যামাইড হতে, অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারি। অ্যাসিড অ্যামাইড থেকে আমরা কি প্রস্তুত করতে পারি দেখো তো? অ্যাসিড অ্যামাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারি, ঠিক আছে। অ্যাসিড অ্যামাইড থেকে কি তৈরি করা যায়? 1 ডিগ্রি অ্যামিন। এখানে শুষ্ক ইথারের উপস্থিতি আছে, অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থাকে, এটা মনে রেখো। অ্যাসিড অ্যামাইডের সংকেতটা মনে রেখো। অ্যাসিড অ্যামাইডের সংকেত RC ডাবল বন্ড NH2, মনে আছে না? অ্যামিন নায়ামাইড পড়াইছিলাম না? ওই অ্যামিন নায়ামাইডের এই অ্যামাইডের সংকেতটা একটু মনে রাখা লাগবে আমাদের। এরপরে আমরা একটা জিনিস পড়বো, এই যে অ্যাসিড অ্যামাইড থেকে যে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করলাম, এটা একটা বিশেষ নাম আছে, বিশেষ নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডিয়েশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডিয়েশন রিঅ্যাকশন। ডিগ্রেডিয়েশন মানে কি বলো তো? বাড়া না কমা? ডিগ্রেডিয়েশন মানে কি বাড়া না কমা? সবাই ক্লাস শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ডিগ্রেডিয়েশন মানে কি বাড়া না কমা? কমে যাওয়া, তাই না? ডিগ্রেডিয়েশন মানে কমে যাওয়া। অর্থাৎ হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে আমরা দেখতে পাই অ্যাসিড অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদে একটা কার্বন কমে যায়। বিক্রিয়ক থেকে উৎপাদে একটা কি কমে যায়? বিক্রিয়ক থেকে উৎপাদে একটা কার্বন কমে যায়। এখানে যদি আর মূলক থাকে তাহলে একটা কার্বন ছিল অবশ্যই, তাই না? আর CH3 হতে পারে, তাহলে 2টা কার্বন, 2টা কার্বন, কিন্তু উৎপাদে আমরা দেখতেছি শুধুমাত্র একটা আর আসছে। অর্থাৎ এই যে মাঝের যে কার্বনটা, এই মাঝের যে কার্বনটা, এই কার্বনটা কমে যায়, মাঝের কার্বনটা কমে যায়, আর মূলকের সাথে অ্যামিনো মূলক মিলে 1 ডিগ্রি অ্যামিন হয়ে যায়। তাহলে আমাদের এটা কি বিক্রিয়া? এটা হফম্যান ডিগ্রেডিয়েশন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কেন ক্ষুদ্রাংশ করলাম? একটা কার্বন কমে গেল, অর্থাৎ বিক্রিয়কের তুলনায় উৎপাদে কয়টা কার্বন কম থাকে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে বিক্রিয়কের তুলনায় উৎপাদে কয়টা কার্বন কম থাকে? একটা কার্বন কম থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। এরপর আমরা চলে যাবো, এখানে থাকবো না। আমরা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতে অ্যানিলিনের নামে অ্যারোমেটিক অ্যামিন, এটা জানি। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় যদি অ্যাসিড অ্যামাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা বেঞ্জামাইড থেকেও 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে পারবো। একই কথা না? অ্যাসিড অ্যামাইড থেকে যদি আমরা অ্যালিফেটিক অ্যামিন তৈরি করতে পারি, তাহলে বেঞ্জামাইড, অ্যাসিড অ্যামাইড, বেঞ্জামাইড, বেঞ্জামাইড তো অ্যারোমেটিক, তাহলে বেঞ্জামাইড থেকে কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যানিলিন তৈরি করতে পারি। এটাও 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিনও 1 ডিগ্রি অ্যামিন, বুঝছো? এখানে অ্যারাইল মূলক আছে, অ্যারাইল মূলক আর NH3 আছে, NH2 আছে, তাহলে এটা কি আমাদের অ্যানিলিন বা 1 ডিগ্রি অ্যামিন? একই তো কথা, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে বেঞ্জামাইড থেকে কি প্রস্তুত করা যায়? বেঞ্জামাইড থেকে অ্যানিলিন প্রস্তুত করা যায়। এখান থেকে তোমার আর কিছুই দেখার লাগবে না। তুমি ডাইজোনিয়াম ক্লোরাইডে এখানে জিঙ্ক আর গাঢ় হাইড্রোক্লোরাইড অ্যাসিড ইউজ হয়, এটা জানতে পারি। আর কিছু দেখবো না। এখানে ডাই মানে 2, অ্যাজো মানে নাইট্রোজেন দ্বারা পরমাণুগুলো বোঝায়, এগুলো রিডিং পড়ে নিও। এখানে আর কিছুই নাই। আইজোরঞ্জক ডাই, এগুলো রিডিং পড়বা। এই জায়গা থেকে আর কিচ্ছু নাই। এই একটা লাইন যা দাগাইছে তুমি জাস্ট রিডিং পড়বা। এবার আসো অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা। অ্যামিনের শনাক্তকারী পরীক্ষার নাম কার্বিল অ্যামিন পরীক্ষা। অ্যামিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি পরীক্ষা? আমাকে তাড়াতাড়ি একটু বলতে হবে। অ্যামিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি পরীক্ষা? অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষাতে আমরা প্রাইমারি অ্যামিন শনাক্ত করতে পারি, অ্যানিলিন শনাক্ত করতে পারি, ক্লোরোফর্ম শনাক্ত করতে পারি। কার্বিল অ্যামিন পরীক্ষা অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা। এই অ্যামিনের শনাক্তকারী পরীক্ষার মধ্যে আমরা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে পারি, 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন শনাক্ত করতে পারি, অ্যানিলিন, অথবা আমরা ক্লোরোফর্ম শনাক্ত করতে পারি, ক্লোরোফর্ম। তাহলে বলো তো অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা বা কার্বিল অ্যামিন পরীক্ষা দিয়ে কি কি শনাক্তকরণ করা যায়? কার্বিল অ্যামিন পরীক্ষা দিয়ে কি কি শনাক্তকরণ করা যায়? কার্বিল অ্যামিন পরীক্ষা দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যামিন,
অ্যানিলিন আর ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কি কি শনাক্তকরণ করা যায়। দ্রুত কমেন্ট করে জানাতে হবে কার্বিলেমিন পরীক্ষা দ্বারা কি কি শনাক্তকরণ করা যায় এবং এখানে একটা উগ্র গন্ধযুক্ত আইসো সায়ানাইড বা কার্বিলেমিন উৎপন্ন হয়, এই কথাটা তোমার মাথায় রাখা লাগবে। এরপর আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের প্রাইমারি সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা। এটাকে প্রাইমারি সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যামিনের পার্থক্যসূচক পরীক্ষাও বলা হয়। অ্যামিন নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা, তুমি মনে রাখতে পারো আমি নাই, আমি নাই, বুঝছো, আমি নাই। তাহলে অ্যামিন শনাক্তকরণ বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করার জন্য নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা করা হয়। নাইট্রাস অ্যাসিডের সংকেত জানো না? HNO2। নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2। সবগুলো আমি একসাথে করাই দেবো ক্লাস শেষে, তবে আজকে ক্লাসটা আগে শেষ করি, তারপরে একসাথে নোট আছে একটা, সবাই ওয়েট করবে শেষ পর্যন্ত আজকে। আচ্ছা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যসূচক পরীক্ষা বা শনাক্তকারী পরীক্ষা যদি হুবহু তুলে দেয় এমন করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই কথাটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই কথাটাই থাকা লাগবে, তাহলে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যসূচক পরীক্ষা কোনটা? তাহলেও নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। তাহলেও কি পরীক্ষা বলো তো? তাহলেও নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। যেখানে দিছে রিঅ্যাকশন আর তোমাদের দেখা লাগবে না, জাস্ট এটা জেনে নিলাম। এবার আসো আমরা একটু হ্যালোফর্ম নিয়ে কথা বলবো। হ্যালোফর্ম হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত যৌগ। আমরা দেখতে পাচ্ছি মিথেনের ট্রাইহ্যালো যৌগ। মিথেনের ট্রাইহ্যালো যৌগ অর্থাৎ মিথেন থেকে যদি 3টা হাইড্রোজেন আমি 3টা ক্লোরিন দিয়ে সরাই তাহলে ক্লোরোফর্ম। মিথেনের যদি 3টা হাইড্রোজেন আমি ব্রোমিন দিয়ে সরাই তাহলে ব্রোমোফর্ম। মিথেনের 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন জায়গায় 3টার কি একটা থাকা লাগবে, 3টা হাইড্রোজেন যদি আমি আয়োডিন দিয়ে সরাই তাহলে আয়োডোফর্ম। তাহলে এগুলা কি বলতো? মিথেন থেকে আমরা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম হ্যালোজেন। মিথেনের হাইড্রোজেনগুলা কি দিয়ে প্রতিস্থাপন করলাম? হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করলাম, এগুলোকে হ্যালোফর্ম বলা হয়। ঠিক আছে, তাহলে সংকেতটা সাধারণ সংকেত হচ্ছে CHX3 হ্যালোফর্মের। ক্লোরোফর্ম সার্জারিতে চেতনানাশক রূপে অর্থাৎ অ্যানাস্থেশিয়াতে আমরা ক্লোরোফর্ম আগে ইউজ করতাম, কিন্তু এখন অ্যানাস্থেশিয়াতে ক্লোরোফর্ম ইউজ করা হয় না, কারণ অ্যানাস্থেশিয়াতে তোমার হচ্ছে ক্লোরোফর্ম ইউজ করার জন্য তোমার বিশুদ্ধ ক্লোরোফর্ম লাগে, কিন্তু ক্লোরোফর্মটা বাতাসের সংস্পর্শে এসে অবিশুদ্ধ হয়ে যায়, অর্থাৎ ফসজিন গ্যাস উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ফসজিন গ্যাস উৎপন্ন করে। এটা একটু পরেই দেখবো। তারপরে এখানে দেখো কাঁদনে গ্যাস, টিয়ার সেল। কাঁদনে গ্যাসের সংকেতটা দেখো কি? টিয়ার সেল। টিয়ার সেল প্রস্তুতিও তোমার এক ধরনের হ্যালোফর্মের মাধ্যমেই করা হয়, নাইট্রোক্লোরোফর্ম বলা হয় এটাকে, নাইট্রোক্লোরোফর্ম। একটু খেয়াল করো, আমাদের মিথেন CH4, মিথেন থেকে আমি যদি 3টা হাইড্রোজেন সরাই, 3টা ক্লোরিন নিলাম, তাহলে আমাদের CCl3, আরেকটা হাইড্রোজেনের জায়গায় আমি নাইট্রোমূলক দিয়ে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল? আমাদের নাইট্রোক্লোরোফর্ম তৈরি হয়ে গেল। এটাকে টিয়ার সেল বা কাঁদনে গ্যাস বলে। নাইট্রোক্লোরোফর্ম টিয়ার সেল বা কাঁদনে গ্যাস বলে। আচ্ছা, হাসুনে গ্যাসের সংকেত কি? হাসুনে গ্যাস বা লাফিং গ্যাস তোমার সামনে ছেড়ে দিলে তুমি হাসতে থাকবা। বাচ্চাদের কাতুকুতু দিলে হি 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 করে হাসে না, ওরকম করে হাসুনে গ্যাস তোমার সামনে ছেড়ে দিলে তুমি হাসবা। কি একটা অবাক কাহিনী না? আমার কাছে মনে হয় যে মেয়েরা হচ্ছে বিয়ের দিন তোমার হচ্ছে কান্নাকাটি করে মেকআপ নষ্ট করে ফেলে, তাদের সামনে হাসুনে গ্যাস স্প্রে করে দেওয়া উচিত, তাহলে হাসতেই থাকবে সারাক্ষণ। দেখো নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস। লাফিং গ্যাসের সংকেত কি? তাড়াতাড়ি বলো, লাফিং গ্যাসের সংকেত কি? তাড়াতাড়ি বলতে হবে। হাসুনে গ্যাসের সংকেত কি? লাফিং গ্যাসের সংকেত কি? কাঁদনে গ্যাসের সংকেত কি? কাঁদনে গ্যাস টিয়ার সেল। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি মিছিলে টিয়ার সেল ছুড়ে দেওয়া হয়, অনেক সময় সরকার বিরোধী যে মিছিলগুলো হয় সেখানে পুলিশদের কাছে টিয়ার সেল থাকে, টিয়ার সেল ছুড়ে দেয় এবং সবার চোখ দিয়ে পানি পড়তে থাকে, জ্বলতে থাকে টিয়ার সেলের কারণে। টিয়ার সেল হচ্ছে বুঝলা তো, টিয়ার গ্যাস, বুঝছো? টিয়ার গ্যাস দেখলা CCl3 NO2, আর লাফিং গ্যাস কোনটা? হাসুনে গ্যাস কোনটা? N2O। ঠিক আছে, এটা খেয়াল রাখো, N2O হচ্ছে লাফিং গ্যাস, N2O কিন্তু Na2O না, N2O মনে রাখো কিন্তু। ওকে, ঠিক আছে। এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, আমাদের ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস তোমার হচ্ছে ক্লোরোফর্ম থেকে তৈরি হয়। ক্লোরোফর্ম যদি বাতাসের সংস্পর্শে আসে তাহলে ফসজিন গ্যাস তৈরি হয়। ফসজিন গ্যাস তৈরি হলে ক্লোরোফর্মটা বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়, ক্ষতিকর ফসজিন গ্যাস। ঠিক আছে, ক্ষতিকর ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2। ক্ষতিকর ফসজিন গ্যাসের সংকেত কি বলো তো? ক্ষতিকর ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2। একটু খেয়াল করে দেখো তো, CO মূলককে কি কার্বনিল বলা হয় না? CO কি কার্বনিল না? কার্বনিলের সংকেত কি? CO না? তাহলে এখানে CO পাচ্ছি, তাহলে COCl2, তাহলে এটাকে কার্বনিল ক্লোরাইড বলা যায় না? এটাকে কার্বনিল ক্লোরাইড বলা যায়। ফসজিন গ্যাসের আরেক নাম কি? দ্রুত বলো, ফসজিন গ্যাসের আরেক নাম কি? ফসজিন গ্যাসেরই আরেক নাম কার্বনিল ক্লোরাইড। কেন কার্বনিল ক্লোরাইড?
কারণ সিও আছে, আর এই সিওটাকে কি বলা হয়, সিওটাকে কার্বনিল মূলক বলা হয়। তাহলে এটা কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে। ফরসিন গ্যাসের আরেক নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড। ফরসিন গ্যাসের আরেক নাম কি বলতো, কার্বনিল ক্লোরাইড। এই যে দেখতে পাচ্ছ এখানে কার্বনিল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। তারপরে যে হাবিজাবি কথাবার্তা, তবে আমরা বিশুদ্ধ রাখতে পারি তোমার ফরসিন গ্যাসটাকে একটা অস্বচ্ছ বাদামি রঙের বোতলে রাখলে এবং বোতলের মুখটা যদি ভালো করে বন্ধ করে রাখা যায় কর্ক দিয়ে, তাহলে এটা বিশুদ্ধ অবস্থায় থাকতে পারে, বুঝছো। বাদামি বর্ণের বোতলে আলো প্রবেশে বাধা পায়, বিশুদ্ধ অবস্থায় থাকতে পারে। এইটুকু দেখার পর এখন একটা জিনিস আমি তোমাদের শেখাবো, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটু আগে বলেছিলাম কার্বনিল, কার্বনিল মূলক তো সিও মূলক, তাই না? এটা লিখে নাও সবাই। কার্বনিল মূলকটা হচ্ছে সিও মূলক। তাহলে সিও মূলকের সাথে যদি Cl2 যুক্ত হয় তাহলে কার্বনিল ক্লোরাইড। কিন্তু একই রকম নাম আরেকটা আছে কার্বিনল। কার্বনিল, কার্বিনল, কার্বলিক, কার্বনিক। মাথাটা কিরকম ভুভু করে না পরীক্ষার হলে? ভুভু আর করবে না। দেখো কার্বনিল মূলক হচ্ছে সিও। ফার্স্টে তুমি মনে রাখো কার্বনিল মূলকটা কি, সবাই ক্লাসটা শেয়ার করো। কার্বনিল মূলকটা হচ্ছে সিও মূলক, ঠিক আছে। সিও মূলকের সাথে যদি দুইটা এল যুক্ত হয়ে যায়, দুইটা ক্লোরিন যুক্ত হয়ে যায় তাহলে কার্বনিল ক্লোরাইড। আর আমরা এদিকে দেখতে পাচ্ছি কার্বিনল। কার্বিনল দেখো লেখার সময় আমার কিন্তু কনফিউশন হয়ে গেছিল, দেখছো আমি একবার কেটে আবার ফিরে লিখছি, তার মানে আমারই কনফিউশন হয়ে গেছিল, কনফিউজড হয়ে গেছিলাম আমি কি লিখবো। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুল লিখতেছি, তখন ঠিক করে কার্বিনল লিখে ফেলছি। তুমিও এই ভুলটার জীবনে করবা না, তাই ঠিক করে নাও। কার্বিনল, কার্বিনল হচ্ছে CH3OS। কার্বিনলের সংকেত কি? CH3OS, কার্বিনল। এরপরে কার্বলিক অ্যাসিড, ফেনলের আরেক নাম কার্বলিক অ্যাসিড। ফেনলের আরেক নাম কি বলো তো? ফেনলের আরেক নাম কার্বলিক অ্যাসিড। আমাদের যে সাপের জন্য ফেনল কার্বলিক অ্যাসিড ইউজ করা হয় জানো তো। আর কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3। কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3। মনে রেখো কিন্তু এটা, ঠিক আছে। তাহলে কার্বিনল, কার্বনিল, কার্বনিল ক্লোরাইড, কার্বনিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, এগুলা ভুল হবে না তো? একই রকমের জিনিসপাতি ভুল করা যাবে না, ঠিক আছে। সবগুলো আমি কিন্তু গোছায় দিচ্ছি, এরকম করে গোছায় পড়লে জৈব যৌগ কোনো ব্যাপার না আসলে। এরপর আমরা দেখো পচা মাছের দুর্গন্ধ সৃষ্টিকারী যৌগ হচ্ছে মিথাইলামিন। এটা মনে রাখো, মিথাইলামিনের গন্ধ কিরকম? পচা মাছের মতো। পচা মাছ খাইছো কখনো? শুটকি খাও না? শুটকি পচা মাছ, আমার শুটকি একদমই অপছন্দ। আমার আম্মু, আমার ভাই, আমার বোন সবাই শুটকি পাগল, বুঝছো। ওরা কক্সবাজার থেকে শুটকি অর্ডার করে আনায় খায়, কিন্তু যেদিন শুটকি রান্না হয় আমি বলছি আমার সামনে শুটকি আনা হবে না, মানে আমি শুটকির গন্ধ শুনতে পারি না। ওই যে পচা মাছের যে গন্ধ, ওইটাতে হচ্ছে কার গন্ধ বলো তো? মিথাইলামিনের গন্ধ। কারা কারা শুটকি পাগল আছে একটু দেখি তো। শুটকি পাগল কারা আছো? যেখানে শুটকি রোদে শুকানো হয় সেখানে যায় তোমাকে বাইন্দা রাখা উচিত। এই যে দেখো, এটা হচ্ছে মিথাইলামিনের গন্ধ। শুটকির মধ্যে কিসের গন্ধ? পচা মাছের দুর্গন্ধ সৃষ্টিকারী জৈব যৌগকে মিথাইলামিন, ঠিক আছে। ওকে, তারপরে যেখানে এগুলো একটু রিডিং পড়ো, এগুলো একটু একবার রিডিং পড়ো, ঠিক আছে। একটা কথা একটু খুব ইম্পর্টেন্ট, ফিনাইলামিন নানাবিধ রঞ্জক ও সালফার ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয়। ফিনাইলামিন নানাবিধ রঞ্জক ও সালফার ড্রাগ তৈরিতে ফিনাইলামিন ব্যবহার করা হয়, বুঝছো। ফিনাইলামিন, একজন বলতেছে আমার পছন্দ, একজন হচ্ছে শুটকি পাগল। হাই শুটকি ভর্তা চাটতেছে একজন, কি অবস্থা তোমাদের আল্লাহ। তবে আমি শুধু চ্যাপা শুটকির ভর্তা একটু খাই, আর কোনো শুটকি আমি দেখতেই পারি না। আর কোনো শুটকির ভর্তা বা রান্না করা শুটকি এগুলো দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। ইভেন চট্টগ্রাম থেকে আনা শুটকিও ভালো লাগে না আমার কাছে। আচ্ছা যাই হোক, ফিনাইলামিন হচ্ছে রঞ্জক ও সালফার ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয়। ফিনাইলামিন রঞ্জক ও সালফার ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। কার্বনিল এগুলো সব দেখাইছি আমি, এগুলো আর দেখার কিছু নাই। এদিকে তোমার আর থাকাও লাগবে না। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের মধ্যে আমরা জানি মিথানেল, মিথানেলের সংকেত হচ্ছে ফর্মালডিহাইডের সংকেত, একই জিনিস। দেখো মিথানেল একটা কার্বন থাকা লাগে, ফর্মালডিহাইডে কয়টা কার্বন? ফর্মালডিহাইডে একটা কার্বন। এটাকে আমাদের মিথানেলও বলা হয়। মিথানেল আর ফর্মালডিহাইড কিন্তু একই জিনিস, একটা কার্বন। অ্যাসিটালডিহাইডের আরেক নাম কি দেখি তো, বলতে পারো কিনা কেউ? অ্যাসিটালডিহাইডের আরেক নাম হচ্ছে ইথানেল। অ্যাসিটালডিহাইড, এটার আরেক নাম হচ্ছে ইথানেল, বুঝছো। ইথানেলের আরেক নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, মিথানেলের আরেক নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটা একটু মাথায় রাখবা। নিচের দিকে আমাদের কতগুলো এক্সাম্পল আছে, খেয়াল করে যেখানে দেওয়া আছে এগুলো একটু দেখো। অ্যাসিটোন, কিটোন, কিটোনের যে অ্যাসিটোন সবচেয়ে বেশি ব্যবহৃত দ্রাবক, এটা হচ্ছে কিটোনের প্রথম সদস্য। কিটোনের প্রথম সদস্যের নাম কি, কে বলতে পারবা? কিটোনের আমরা জানি ইথিনের প্রথম, অ্যালকিনের প্রথম সদস্য ইথিন, আর অ্যালকাইনের প্রথম সদস্য ইথাইন, কিন্তু কিটোনের প্রথম সদস্যকে, কিটোনের প্রথম সদস্যকে, কিটোনের প্রথম সদস্য হচ্ছে প্রোপানন, ঠিক আছে। কিটোনের প্রথম সদস্য হচ্ছে প্রোপানল। এবার একটা জিনিস দেখো, কার্বনিল যৌগে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। কার্বনিল যৌগে কোন ধরনের সংযোজন বিক্রিয়া ঘটে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে, ঠিক আছে।
আচ্ছা, এদিকে আর কিছু পড়বো না আমরা, এদিকে রিডিং পড়ে দেখো অ্যাসিটোন সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, এটা মাথায় রেখো। অ্যাসিটোন মানে প্রোপানন, অ্যাসিটোন মানে কি প্রোপানন, এটা আমাদের তোমার কিটনের প্রথম সদস্য, ঠিক আছে। আর মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, মাথায় রেখো, ঠিক আছে। মিথানলের 40% জলীয় দ্রবণ যদি ফরমালিন হয় তাহলে আমাদের ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে, ঠিক আছে। ওই যে আচারে দেয় না সিরকা, সিরকা দেওয়া আচার তোমাদের ভাল লাগে? সিরকা দেওয়া আচারও আমার ভাল লাগে না, কিরকম একটা মাতলা মাতলা গ্রান আসে, দেখো কিরকম ফিলিংস, ভাল লাগে না। সিরকা দেওয়া আচারও ভালো লাগে না। তবে একটা জিনিস জানো, এই ফরমালিন থেকেই দেখো ব্রাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম এগুলা তৈরি করা যায়। ফর্মিকা, বিদ্যুতিক সকেট ইত্যাদি ফরমালিন দিয়ে ব্যবহার, দেখো ফরমালিন দিয়ে বাকেলাইট তৈরি করা যায়, মেলামিন তৈরি করা যায়, মাস্টারগাম, ফর্মিকা, বিদ্যুতিক সকেট ইত্যাদি তৈরিতে ফরমালিন ব্যবহার করা হয়। অর্থাৎ ফরমালিন কিন্তু তরল পদার্থ হইলেও দেখো বিভিন্ন কিছু তৈরিতে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক শিল্পে, ব্যাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম, ফর্মিকা, বিদ্যুতিক সকেট এগুলো তৈরিতে ব্যবহার করা হচ্ছে। দারুণ না ব্যাপারটা? অনেক দারুণ। এই জিনিসগুলো কিন্তু আসার মতো, এটা কিন্তু মার্ক করে রাখো, এগুলো আসার মতো। এখান থেকে আর কিছু নাই, এগুলো আমি তোমাদের একটু পরে পড়াবো। দেখো অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, তারপরে অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন পাওয়া যায় জারণে। আমি রিয়াকশন পরে দেখাবো, আজকে সবগুলা রিয়াকশন পিছনে আমি একদম করে দেখাবো, সমস্যা নাই। এবার আসো অ্যালকাইনের পানি যোজন। অ্যালকাইনের সাথে পানি যোগ করে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারো, তবে এখানে তোমার মেইন কাজ হচ্ছে প্রভাবক, তাপমাত্রা এগুলো মনে রাখা, প্রভাবক, পার্সেন্টেজ এগুলো মনে রাখা, আর কিচ্ছু মনে রাখার আমাদের দরকার নাই। তারপরে এখানে আমরা চলে যাবো, এগুলো থেকে আর কিছু দেখবো না আমরা, এগুলাও দেখবো না। এখানে দেখি কি দাগাইছি, হাইড্রোজেন পারঅক্সাইড জারক, তবে জারক বিজারক উভয়রূপে হাইড্রোজেন পারঅক্সাইড আমরা ব্যবহার করি। পরবর্তী পেজে পরবর্তী চ্যাপ্টারে দেখবা তোমরা 3 নম্বর অধ্যায়ে, এগুলো দেখা লাগবে না। এখানে একটা জিনিস দেখো, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, এটা একটা অনেক ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি, অ্যাসিড ক্লোরাইড অর্থাৎ আরএক্স, অ্যাসিড ক্লোরাইড আরএক্স, আরএক্স থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা আরসিওএক্স, হ্যাঁ আরসিওএক্স, অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। এই বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেনমন্ড বিক্রিয়া, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, রোজেনমন্ড বিজারণ। কেন রোজেনমন্ড বিজারণ বলা হলো? কারণ এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। আমাদের এখানে আমরা কি কি ইউজ করতেছি দেখো, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করতেছি। তাপমাত্রা 144 ডিগ্রি সেলসিয়াস, প্রভাবক জাইলিন। 4টা জিনিসই ইম্পর্টেন্ট, যা বললাম 4টা জিনিসই ইম্পর্টেন্ট। রোজেনমন্ড বিজারণে কি উৎপন্ন হয়? রোজেনমন্ড বিজারণে অ্যালডিহাইড উৎপন্ন হয়। প্রভাবক হিসেবে কে থাকে? প্রভাবক হিসেবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম একটা তীব্র প্রভাবক, কিন্তু এটার তীব্রতা কমানোর জন্য আমরা কি ইউজ করি? এটা তীব্রতা কমানোর জন্য আমরা বেরিয়াম সালফেট ইউজ করি। বেরিয়াম সালফেট একটা প্রভাবক বিষ, বেরিয়াম সালফেট একটা কি? বেরিয়াম সালফেট একটা প্রভাবক বিষ, এটা মাথায় রেখো। বেরিয়াম সালফেট একটা প্রভাবক বিষ। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার দ্রুত মেনশন করো। আর আমাদের এক্সাম কিন্তু 21 তারিখ 7:30 বাজে, মাথায় রেখো। এবং বোর্ডে এসে তোমরা যারা এক্সাম দিবা তাদের কিন্তু রেজাল্ট আমি পাবলিকলি সবার সামনে দিব, বুঝছো? 10 জনকে ক্রেস্টও দিব। আর যারা আমাদের মেডিকেমিস্ট্রি কোর্সে জয়েন হতে চাও তারা দ্রুত মেডিকেমিস্ট্রি কোর্সে জয়েন হয়ে যাও। আমাদের মেডিফিজিক্স, মেডিকেমিস্ট্রি যা যা ব্যাচ আছে, মেডিকেল, জেনারেল ইংলিশ, তারপরে বায়োলজি, এক্সট্রা ট্যালেন্ট সব কিন্তু এইচএসসির আগেই শেষ হয়ে যাবে। তাই এইচএসসির আগে তুমি একবার করে মেডিকেলের জন্য নিজেকে রেডি করে রাখতে পারো। এবার এইচএসসির পরে আমাদের যে ক্লাসগুলো হবে সেটা হোয়াইট অ্যাপ্রন ব্যাচ, এবং সবচেয়ে প্রত্যাশিত ব্যাচ, আমাদের মেডিকেল আওয়ার ড্রিমের একমাত্র প্রত্যাশিত ব্যাচ হোয়াইট অ্যাপ্রন ব্যাচ। সবাই ক্লাসটা শেয়ার করো। এরপর আমরা চলে যাবো, এদিকে আর থাকবো না, এদিকে যা দেখার আমরা দেখে ফেলছি। তো প্রভাবক, তাপমাত্রা, চাপ এগুলো মনে রাখবা। অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। এরপর রোজেনমন্ড বিক্রিয়া, এখানে প্যালাডিয়াম নেওয়া হয়, প্যালাডিয়াম একটা তীব্র প্রভাবক, এটাকে আমরা বেরিয়াম সালফেট দিয়ে এটার প্রভাবন ক্ষমতা কমাই দিই, ঠিক আছে। রোজেনমন্ড বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? রোজেনমন্ড বিক্রিয়ায় অ্যালডিহাইড উৎপন্ন হয় অ্যাসিড ক্লোরাইড থেকে। এটুকু জানলাম। এবার অ্যালডিহাইড আর কিটোনের শনাক্তকরণ পরীক্ষা। অ্যালডিহাইড আর কিটোন দুইটারই শনাক্তকরণ করা যায় আমাদের 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা দ্বারা। অ্যালডিহাইড আর কিটোন বোথ শনাক্তকরণ পরীক্ষার নাম কি? অ্যালডিহাইড আর কিটোন বোথের শনাক্তকরণ পরীক্ষার নাম কি? অ্যালডিহাইড আর কিটোন বোথ শনাক্তকরণ পরীক্ষার নাম কি? দ্রুত বলো আপু, আসতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু এটা নামাই নিয়ে আসতে করে। আমাদের অ্যালডিহাইড আর কিটোন বোথ শনাক্তকরণ পরীক্ষার নাম কি বলো তো? অ্যালডিহাইড আর কিটোন বোথ শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে
2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষার মধ্যে তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষার মধ্যে আমাদের যেই যৌগটা তৈরি হয় 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, এটা হলুদ কমলা, এটা মার্ক করো। কালার, আমাদের যত শনাক্তকরণ পরীক্ষা আছে তার নাম আর কালারগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, শনাক্তকরণ পরীক্ষাতে কি কি ইম্পর্টেন্ট? শনাক্তকরণ পরীক্ষাতে নাম আর কালার ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা চলে যাব নিচের দিকে। সবাই ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য সূচক বিক্রিয়া। অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্যকরণের জন্য আমরা টলেন বিকারক পরীক্ষার ফেলিং দ্রবণ পরীক্ষা করি। টলেন বিকারক পরীক্ষা ফেলিং দ্রবণ পরীক্ষা শুধুমাত্র অ্যালডিহাইড দেয়। টলেন বিকারক পরীক্ষা ফেলিং দ্রবণ পরীক্ষা শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। তাই এই বিক্রিয়া দ্বারা আমরা অ্যালডিহাইড আর কিটোনকে পার্থক্য করতে পারি। ঠিক আছে, টলেন বিকারক পরীক্ষার ফেলিং দ্রবণ পরীক্ষা শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। তাই এই বিক্রিয়া দ্বারা আমরা অ্যালডিহাইড আর কিটোন পার্থক্য করতে পারি। তোমার মাথায় এটা রাখা লাগবে। ঠিক আছে, এইটুকুর পরে টলেন বিকারক কত পার্সেন্ট, তোমার সিলভার নাইট্রেট 10%, কি তৈরি হয়, চকচকে সিলভার দর্পণ তৈরি হয়, এই কথাগুলো মাথায় রাখবা। টলেন বিকারক তোমার হচ্ছে এই যে এগুলো বলছি আমি, আর কিছু না। ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণে হচ্ছে লাল বর্ণের অধক্ষে পড়ে, টলেন বিকারকে সিলভার বর্ণ, ফেলিং দ্রবণে লাল বর্ণ, এই কথাগুলো জাস্ট একটু মাথায় রাখা লাগবে তোমার, আর কিছু না, বুঝছো? তাহলে টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা কার কার মধ্যে পার্থক্য করে? টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা কার কার মধ্যে পার্থক্য করে? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করে টলেন বিকারক পরীক্ষার ফেলিং দ্রবণ পরীক্ষা। কারণ টলেন বিকারক পরীক্ষার ফেলিং দ্রবণ পরীক্ষা অনলি অ্যালডিহাইডের পরীক্ষা, নট কিটোন। কিটোনের পরীক্ষা দেয় না। কিন্তু অ্যালডিহাইড আর কিটোন বোথ কোন পরীক্ষা দেয়? অ্যালডিহাইড আর কিটোন বোথের শনাক্তকরণ পরীক্ষার নাম কি? অ্যালডিহাইড আর কিটোন বোথের শনাক্তকরণ পরীক্ষার নাম কি? অ্যালডিহাইড আর কিটোন বোথের শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। ঠিক আছে, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। এইটুকুর পর আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে দৌড় দিয়ে চলে যাবো, এগুলো লাগবে না, পরে রিয়েকশন আমি একসাথে দেখাবো। এই জায়গায় বলছে প্রোপানেল ও প্রোপানোনের সক্রিয়তা। তোমরা একটা জিনিস জানবা, অ্যালডিহাইড আর কিটোন কার্বনিল মূলকের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। কার্বনিল মূলকের মধ্যে কোন সংযোজন ঘটে? কার্বনিল মূলকের মধ্যে কোন সংযোজন ঘটে? হ্যাঁ, 2,4 ডাইনাইট্রোফিনাইল হচ্ছে কার্বনিল মূলকের পরীক্ষা। আজিমুর রহমান। আচ্ছা, আমি যেটা বললাম, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। নিউক্লিওফিলিক সংযোজনে যেই জিনিসটা আসবে যুক্ত হওয়ার জন্য, সে কি ঋণাত্মক আসবে না ধনাত্মক আসবে? নিউক্লিওফিলিক সংযোজনে এখানে যেই জিনিসটা যুক্ত হওয়ার জন্য আসবে, এটা ধরো আমার হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। আমাদের এই জায়গাটাতে একটা কিছু যুক্ত হবে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা কিছু যুক্ত হবে কার্বনের সাথে এসে, যে আসবে যুক্ত হওয়ার জন্য, সে কি ধনাত্মক কেউ আসবে না ঋণাত্মক কেউ আসবে? যেহেতু নিউক্লিওফিলিক সংযোজন, তাহলে নিউক্লিওফাইল আসবে। নিউক্লিওফাইল কি ধনাত্মক না ঋণাত্মক? তাড়াতাড়ি বলো, নিউক্লিওফাইল কি ধনাত্মক কিছু না ঋণাত্মক কিছু? নিউক্লিওফাইল নেগেটিভ কিছু। নেগেটিভ কিছু আসলে পজিটিভের সাথেই যুক্ত হয়, তাই না? আমরা তড়িৎনাত্মকতার পার্থক্য দিয়ে যদি দেখি, তড়িৎনাত্মকতার পার্থক্য দিয়ে যদি দেখো, আমাদের কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের তড়িৎনাত্মকতার পার্থক্য 2.5, অক্সিজেনের তড়িৎনাত্মকতার পার্থক্য 3.5। তাহলে পজিটিভ সাইড কার্বন, এই পজিটিভ সাইড কার্বনের মধ্যে আমাদের কি হয়? একটা নিউক্লিওফাইল এসে যুক্ত হয়, নেগেটিভ কিছু এসে যুক্ত হয়। এখন কার্বন যদি পজিটিভিটি বেশি দেখায়, তাহলে নিউক্লিওফাইল এসে দ্রুত যুক্ত হবে, তাই না? যে পজিটিভ তার সাথে নিউক্লিওফাইল এসে যুক্ত হয়। এখন এই যে কার্বন তুমি দেখতে পাচ্ছ, এই কার্বন পজিটিভ, ঠিক আছে, কিন্তু এই কার্বনের সাথে আমি দেখতে পাচ্ছি এদিকে একটা অ্যালকাইল মূলক আছে। ওকে, তাহলে অ্যালকাইল মূলক থাকলে তো কার্বনকে আবার ইলেকট্রন সাপ্লাই দিবে। ও নিজে পজিটিভ হয়ে আবার অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, তাহলে ওর পজিটিভিটি একটু কমে যাচ্ছে। ও আবার দেখা যাচ্ছে ওর চাইতে আরো বেশি, ও আরো দুইটার কাছ থেকে নিচ্ছে, এই কার্বন আরো দুইটা অ্যালকাইল মূলকের কাছ থেকে নিচ্ছে, তাহলে পজিটিভিটি আরো কম। যদি এখানে এই দুইটা না থেকে আমাদের এরকম থাকতো, HCHO থাকতো, আচ্ছা HCHO, HCHOর মধ্যে কিন্তু আমরা এরকম দেখি, দেখো ব্যাপারটা ডাবল বন্ড, এদিকেও হাইড্রোজেন এদিকেও হাইড্রোজেন, এরকম দেখি না? এই যে দেখো মিথানেল, মিথানেলের মধ্যে আমাদের কি আছে? মিথানেলের মধ্যে আমাদের কিন্তু দুইটাই হাইড্রোজেন। এখানে কিন্তু এই যে কার্বনের সাথে কিন্তু আমাদের ইথানেলে দুইটা হাইড্রোজেন না, একটা অ্যালকাইল মূলক আর মূলক। কিটোনে কিন্তু দুইটাই আর মূলক। তাহলে সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগে কে? সবচেয়ে বেশি আগে হচ্ছে আমাদের মিথানেল, কারণ মিথানেলের যে কার্বন সেটার পজিটিভিটি সবচেয়ে বেশি। মিথানেলের যে কার্বন সেটার পজিটিভিটি সবচেয়ে বেশি, ও তোমার হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ, কারণ ওর সাথে কোনো সাপ্লাই দেওয়ার কেউ নাই, বুঝছো? কি ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো কোনো ধনাত্মক আবেশধর্মী অ্যালকাইল মূলক নাই। তাহলে যদি আমাদের সক্রিয়তার ক্রম বোঝায়, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কে নিউক্লিওফিলিক সংযোজনে আগে আসে? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয় বলো তো? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে
নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা কে দেয়? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আমাদের মিথানেল আগে দেয়, তারপরে ইথানেল দেয়, তারপরে কিটোন দেয়। আর যদি বলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কে, তাহলে বলবা সোজাসুজি ইথানেল, বুঝছো? সরি, সোজাসুজি অ্যালডিহাইড, ঠিক আছে, সোজাসুজি অ্যালডিহাইড, এই কথাটা মাথায় রেখো। আর কিছু মাথায় রাখবো না, আমরা চলে যাবো, এখানে থাকবো না, আমাদের এখানে দেখার কিছু নাই, আমরা লাস্টে রিঅ্যাকশন একসাথে করব। এগুলো সব সৃজনশীল প্রশ্ন, আমরা চলে যাচ্ছি, এখানে থাকতেছি না। দেখছো কতগুলো পেজ স্কিপ করলাম? আরাম লাগতেছে না তোমাদের? আরাম লাগতেছে? আমার তো আরাম লাগতেছে। এবার দেখো আমরা একটু অ্যাস্টার মূলকের কথা দেখি। অ্যাস্টারের সাধারণ সংকেত কি? RCOOR, তাই না? অ্যাস্টার কি COOR না? অ্যাস্টার হচ্ছে COOR, আর অ্যাসিড হচ্ছে COOH, তাই না? অ্যাসিড কি COOH। এখানে আমরা অ্যাসিডিক মূলক, কার্বক্সিলিক মূলকও দেখতে পেলাম, কার্বক্সিলিক মূলকও দেখতে পেলাম, অ্যাস্টার মূলকও দেখতে পেলাম, অ্যামিনের মূলকও দেখাইছে। তুমি জাস্ট এগুলো একটু দেখলে। অ্যামাইডের মূলকও আছে। অ্যামাইড হচ্ছে CONH2, এটা একটু মাথায় রাখো। এই তিনটা কার্যকরী মূলক দরকার আমাদের। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক দেখবো আমরা। কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি কি তৈরি করা যায়? কার্বক্সিলিক অ্যাসিডের একটা হাইড্রোজেন সরাই আমরা কি কি তৈরি করতে পারি? এটা জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যাস্টার তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিড অ্যামাইড তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড তৈরি করতে পারি। এই যে অ্যাসিড থেকে যাদের আমরা তৈরি করলাম তারা অ্যাসিডের জাতক, অর্থাৎ অ্যাসিডের বাচ্চা কাচ্চা। অ্যাসিডের জাতক তিনটার নাম বলতে হবে। অ্যাসিডের জাতক কে কে? অ্যাস্টার, অ্যাসিডামাইড, অ্যাসিটাল ক্লোরাইড। অ্যাসিডের জাতক কে কে? আমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে। অ্যাসিডের জাতক কে কে? অ্যাসিডের জাতক হচ্ছে অ্যাস্টার, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে? অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড একই কথা। আমাদের বলো, তাড়াতাড়ি বলো, অ্যাসিডের জাতক কে কে? অ্যাসিড হ্যালাইড অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড। তারপরে আমরা কি দেখলাম? অ্যাস্টার, অ্যাস্টার দেখলাম। আরেকটা কি দেখলাম? অ্যাসিড অ্যামাইড। এরা সবাই অ্যাসিডের জাতক। তবে আরেকটা জাতকও আছে, অ্যাসিড অ্যানহাইড্রেট। আরেকটা জাতকও তুমি লিখে নিতে পারো এখানে, যে আরেকটা জাতকও আছে, তার নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইডও তোমার কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। অ্যাসিড অ্যানহাইড্রাইডও কার জাতক? তাড়াতাড়ি বলতে হবে, একটু রিঅ্যাকশন তো, একটু মাথা ঠান্ডা রাখতে হবে। অ্যাসিড অ্যানহাইড্রাইডও কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। অ্যাসিড অ্যানহাইড্রাইডও কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। অ্যাসিড অ্যানহাইড্রাইডও কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। অ্যাসিড অ্যানহাইড্রাইড RCO ব্র্যাকেট দিয়ে 2 দাও, বাইরে O দাও। তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলোর নামগুলো একটু তাড়াতাড়ি বলো। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কে কে? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক হচ্ছে অ্যাস্টার, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। এরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। কার্বক্সিলিক অ্যাসিডের বাচ্চা কাচ্চা হচ্ছে এরা। এখন আমি আরেকটা কাজ করে এদেরকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করে, এদেরকে আমি অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করে পুনরায় আবার কি পেতে পারি? অ্যাসিড পেতে পারি, বুঝছো? আর অ্যাসিডের জাতক অর্থাৎ বাচ্চা কাচ্চাকে আবার আমরা অম্লীয় আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ পানি যুক্ত করে, দেখো যে পানি যুক্ত করতেছে, আবার অ্যাসিডও আছে, তাই না? তার মানে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করে আমরা আবার কনভার্ট হয়ে এদিকে আসতে পারি, বুঝছো? তাহলে আমার কথাটা একটু খেয়াল রাখো। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কি কি পাই? অ্যাসিডের জাতক কারা কারা? অ্যাসিডের জাতক হচ্ছে অ্যাস্টার, অ্যাসিডের জাতক হচ্ছে অ্যামাইড, অ্যাসিডের জাতক হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিডের জাতক হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে? এই যে উপাদানগুলো পেলাম, এই উপাদানগুলোকে যদি আমি আবার অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কনভার্ট করে আমি এই সাইডে আবার আসতে পারি, ঠিক আছে? এই কথাগুলো আমি তোমাদের আবার একসাথে করে দিব, টেনশনে কিছু নাই। তোমরা এখন একবার পড়ো, একটু কঠিন, আজকের ক্লাসটা একটু কঠিন, কিন্তু মনোযোগ দিতে হবে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও, ঠিক আছে? এই জায়গায় কতগুলো আছে দেখো, আমাদের ভিনেগার, কত পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড, বাটারে কি আছে? বাটারে বিউটা, দেখো বাটা বিউটা একই রকম না? তাহলে বাটারে বিউটানোইক অ্যাসিড এমনি রাখবা, বাটারে বিউটানোইক অ্যাসিড। লাল পিঁপড়া বা ভিমলোরের গ্ল্যান্ডে ফর্মিক অ্যাসিড, বলছিলাম না কালো পিঁপড়া লাল পিঁপড়া আছে, ছোটবেলায় গল্প করতাম, গল্প না, তোমরা দুইটা পিঁপড়া একসাথে থাকলে বলতা না যে এটা হচ্ছে শয়তান পিঁপড়া, এটা ভালো পিঁপড়া, বলতা না? আচ্ছা যাই হোক, আমাদের এখানে আমরা দেখলাম যেগুলো, একটু নামগুলা পড়ো খালি, আর কিছু না। হ্যাঁ, এই জায়গায় কার থেকে কি পাওয়া যায়? হেক্সাডেকানোইক অ্যাসিডের সংকেত, এগুলো জাস্ট একটু দেখো, আর কিছু না। নামগুলো দেখবা। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা একটু দেখবো সম্পৃক্ত অ্যাসিড আর অসম্পৃক্ত অ্যাসিড। সম্পৃক্ত অ্যাসিডে সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? তাড়াতাড়ি বলো, সম্পৃক্ত অ্যাসিডে সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? আজকের ক্লাসটা একটু রিঅ্যাকশনের মধ্যে যাবো, জৈব যৌগ পড়বো, রিঅ্যাকশন পড়বো না, তাহলে তার হবে না, তাই না? সম্পৃক্ত অ্যাসিডে ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড? সম্পৃক্ত অ্যাসিডে সিঙ্গেল বন্ড, আর অসম্পৃক্ত অ্যাসিডে ডাবল বন্ড। দেখো আমাদের সম্পৃক্ত অ্যাসিডের এক্সাম্পল প্রোপানোইক অ্যাসিড, পারবা সংকেত? স্টিয়ারিক অ্যাসিড, কার্বন 17 স্টিয়ারিক অ্যাসিড, হ্যাঁ কার্বন 17, এইদিকে মনে রেখো। পামিটিক অ্যাসিড, কার্বন 15, পামিটিক 15, মনে থাকে না? এটা মনে রাখা যাবে। তবে এরা হচ্ছে সবাই
সম্পৃক্ত অ্যাসিড, সম্পৃক্ত অ্যাসিডের নামটা মনে রাখবো পোস্ট কথাটা দিয়ে। দেখো পোস্ট দিয়ে হচ্ছে দিয়ে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, দিয়ে পামিটিক অ্যাসিড, দিয়ে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। তাহলে পোস্ট দিয়ে পোস্ট দিয়ে আমাদের সম্পৃক্ত অ্যাসিডের নামগুলো পড়লাম। এবার আমরা অসম্পৃক্ত অ্যাসিডের নামগুলো কি দিয়ে পড়বো? অসম্পৃক্ত অ্যাসিডের নামগুলো পড়বা হচ্ছে অলি কথাটা দিয়ে। দেখো সবটা ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, অর্থাৎ অসম্পৃক্ত অ্যাসিড তাই ডাবল বন্ড। অলি কথাটা দিয়ে পড়া যায় অ্যাক্রোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। তবে একটা জিনিস একটু তোমার খেয়াল করা লাগবে, এটাও কার্বন 17, এটাও কার্বন 17, একটু আগে উপরেও দেখলাম আমরা কার্বন 17। যদি 17 ওয়ালা সংকেত দিয়ে দেয় তাহলে তুমি বিপদে পড়ে যেতে পারো। কার্বন 17 কার্বন 17 কার্বন 17 তিনটাই 17, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এইটাতে 35 হাইড্রোজেন, এইটাতে 33 হাইড্রোজেন, এটাতে 31 হাইড্রোজেন। এটা তুমি মনে রাখতে পারো লি অস্ট কথাটা দিয়ে। লি দিয়ে হচ্ছে 31, এটা হচ্ছে আমাদের লিনোলিক অ্যাসিডে 31, দিয়ে হচ্ছে আমাদের অলিক অ্যাসিড, অলিক অ্যাসিডে 33, আর 6 দিয়ে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিডে 35, অর্থাৎ 31 33 35। কার্বনের সংখ্যা সমান কিন্তু হাইড্রোজেন সংখ্যা সমান না। কার্বনের সংখ্যা সমান কিন্তু হাইড্রোজেন সংখ্যা কি আছে? হাইড্রোজেন সংখ্যায় ব্যতিক্রম আছে, এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? এখানে আমরা আর থাকবো না। তারপর আমরা অ্যালকোহল, অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড পাওয়া যায়। 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে কিটোন, মনে আছে না এর আগে বলছিলাম? দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, তারপর অ্যালডিহাইডের জারণে আবার অ্যাসিড অ্যালডিহাইড। তাহলে ব্যাপারটা দেখো, অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণে অ্যাসিড, অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণে অ্যাসিড। আচ্ছা আমি তোমাকে একটু উল্টায় দিই, উল্টায় যদি বলি ইথানোয়িক অ্যাসিড থেকে কি করলে অ্যালডিহাইড পাওয়া যাবে? তুমি তো জানো অ্যালডিহাইড থেকে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে কি করলে অ্যালডিহাইড পাওয়া যাবে বলো তো? অ্যালডিহাইড থেকে যদি জারণ করে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়, তাহলে ইথানোয়িক অ্যাসিডকে বিজারণ করে অ্যালডিহাইড পাওয়া যাবে না? সোজা কথা, জারণে যদি ইথানোয়িক অ্যাসিড পাই তাহলে বিজারণে অ্যালডিহাইড পাবো। আবার তোমাকে জিজ্ঞাসা করি, ইথানল থেকে যদি জারণে ইথানল পাই, তাহলে ইথানল থেকে কি করলে ইথানল পাবো? ইথানল থেকে কি করলে, এটা বোঝার একটা জিনিস, জারণ করলে যেটা পাওয়া যায় বিজারণ করলে আবার সেটা থেকে আবার আগের জায়গায় ফেরত আসা যায়। জারণ করলে যেটা পাওয়া যায় বিজারণ করলে আবার আগের জায়গায় ফেরত আসা যায়। এটা বুঝছো তো? বুঝছো না? আমি আরেকবার বোঝাই। ইথানলের জারণে ইথানল, ইথানলের জারণে ইথানোয়িক অ্যাসিড, তাহলে ইথানোয়িক অ্যাসিডের বিজারণে ইথানল, ইথানলের বিজারণে অ্যালকোহল। দারুণ না বিষয়টা? এটা একটু মাথায় রাখা লাগবে। ওকে ঠিক আছে, আজকে রিয়েকশনে মাথা ঘোরাবেই, একটু কিছু করার নাই। জৈব যৌগ পড়বা, বাট রিয়েকশন ছেড়েই তুমি চলে যাবা তাহলে তো হবে না। পরে বলবা আফসানা আপু রিয়েকশন পারে না, রিয়েকশন পড়ায় নাই। রিয়েকশনও তো লাগবে, একটু রিয়েকশন লাগবে না? একটু রিয়েকশন লাগবে। আর রিয়েকশনের জন্য অনলাইনে টিচাররা দেখো অনেকেই জৈব যৌগ দিতে আগ্রহী হয় না, আমিও আগ্রহী ছিলাম না, ম্যাক্সিমাম টিচারই আগ্রহী না। রিয়েকশন দিলে তোমাদের মাথায় বাড়ি পড়ে, তোমরা চলে যাও, কারণ স্টুডেন্ট মজার জিনিস চায় শুধু, সব তো মজা পাওয়া যাবে না। শিক্ষার প্রকৃত স্বাদ তিতা, বুঝছো? তিতা স্বাদ নিতে হবে তোমাকে। এবার দেখো অ্যাস্টার, অ্যাস্টার তো জানোই সংকেতটা জাস্ট দেখবা। অ্যাস্টারের এই জায়গা থেকে আর কিছু পড়া লাগবে না আমাদের, খালি সংকেতটা একটু দেখো। এরপর এই জায়গায় একটা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতিতে আমরা এখানে পার্সেন্টেজগুলো দেখবো খালি, এখান থেকে আর কিচ্ছু না, এগুলো সব চলে যাও, এখানে আর কোনো পড়া নাই তোমার, বুঝছো? এবার কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ, কার্বক্সিলিক যেহেতু একটা অ্যাসিড, অ্যাসিডের শনাক্তকরণের জন্য আমরা লিটমাস পরীক্ষা করি। লিটমাস পরীক্ষা যেহেতু একটা অ্যাসিড, তাহলে কি অনিল, অম্ল নীলকে কি করে? লাল করে। অর্থাৎ জৈব অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, বুঝছো? অনিল দিয়ে অম্ল নীলকে লাল করে, এটা পড়বো। তারপরে আরেকটা পরীক্ষা হয় 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের পরীক্ষা দুইটা, লিটমাস পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। লিটমাস পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। লিটমাস পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা, ঠিক আছে? ওকে, এরপর এখানে আর কিছুই নাই, এগুলো দেখবো না, এগুলো রেখে আমরা চলে যাচ্ছি মেডিকেল, এগুলো লাগবে না। এদিকে আমাদের একটা কথা বলছে যে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইড অর্থাৎ বিজারক ও অ্যাসিড উভয় রূপে কাজ করে। আচ্ছা, ফর্মিক অ্যাসিড যদি অ্যালডিহাইডের মতো কাজ করে, তাহলে অ্যালডিহাইড যেই রিয়েকশনগুলো দিয়েছিল ফর্মিক অ্যাসিডও সেটাই দিবে। অ্যালডিহাইড কী রিয়েকশন দিয়েছিল? অ্যালডিহাইড রিয়েকশন দিয়েছিল তোমার টলেন বিকারক পরীক্ষা, ফেরিং দ্রবণ পরীক্ষা। অ্যালডিহাইড দিয়েছিল 2,4-হাইড্রোজেন পরীক্ষা, তাই না? এই পরীক্ষাগুলো দিয়েছিল, 2,4-DNP পরীক্ষা দিয়েছিল। কিন্তু 2,4-DNP পরীক্ষা তো অ্যালডিহাইড কিটোন বোথ, সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। 2,4-DNP পরীক্ষা তো বোথের জন্য, তাই না? দুইটার জন্য। তাহলে সেখানে ফর্মিক অ্যাসিড যে মাতবরি খাটাতে পারবে না, ফর্মিক অ্যাসিড শুধু অ্যালডিহাইডের মতো কাজ করে। অর্থাৎ
ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের যেখানে ক্ষমতা সেখানেই ক্ষমতা খাটাতে পারবে, কিন্তু অ্যালডিহাইডের সাথে কিটোনের যেখানে ক্ষমতা আছে সেখানে ফর্মিক অ্যাসিড ক্ষমতা খাটাতে পারবে না। তাহলে আমাদের ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড অ্যালডিহাইডের মতো টলিন বিকারক পরীক্ষা দেয়। ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো কি পরীক্ষা দেয় তাড়াতাড়ি বলো তো? ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো কি পরীক্ষা দেয়? ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো কি পরীক্ষা দেয়? ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো আমাদের টলেন বিকারক পরীক্ষা দেয়। ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো টলেন বিকারক পরীক্ষা দেয়। ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়, কিন্তু ফর্মিক অ্যাসিড 2,4-DNP পরীক্ষা দেয় না। ফর্মিক অ্যাসিড কি পরীক্ষা দেয় না? ফর্মিক অ্যাসিড 2,4-DNP পরীক্ষা দেয় না, ঠিক আছে? তাহলে টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা ফর্মিক অ্যাসিড দেয়, কিন্তু 2,4-DNP পরীক্ষা ফর্মিক অ্যাসিড দেয় না, কারণ ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো কাজ করতে পারে। ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড কিটোন বোথের মতো কাজ করতে পারে না। কিটোনের রাজত্ব আলাদা না, ও হচ্ছে অ্যালডিহাইডের সাথে ওর রিলেশন, তো অ্যালডিহাইডের যা কিছু ক্ষমতা ও সেটাই ক্ষমতা দেখাইতে পারে, কিন্তু অ্যালডিহাইডের আরও আরেকজনের সাথে একটা শেয়ারিং আছে কিটোনের সাথে, সেখানে আবার ফর্মিক অ্যাসিড যে পাত্তা পাবে না। বুঝছো? ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করা লাগবে। ওকে, ঠিক আছে, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা ছিল। অ্যাসিড রূপে হচ্ছে লিটমাস পরীক্ষা, জানোই সোডিয়াম বাইকার্বনেট সব পরীক্ষা। ও অ্যাসিড রূপে তার কি কি ক্যারেক্টার? অ্যাসিড লিটমাস পরীক্ষা দেয়। ফর্মিক অ্যাসিড একটা অ্যাসিড, তাহলে লিটমাস পরীক্ষা দিবে। সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা দিবে। অ্যালডিহাইড বা বিজারক রূপে ফর্মিক অ্যাসিড থাকে, বিজারক রূপে যদি ফর্মিক অ্যাসিড থাকে তাহলে সে কি করবে দেখো, তাহলে টলেন বিকারক পরীক্ষা দিবে। টলেন বিকারক পরীক্ষার মাধ্যমে সিলভার দর্পণ তৈরি করবে। তারপরে আমাদের ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে, এই যে দেখো ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে, অর্থাৎ সে অ্যালডিহাইডের মতো ফেলিং দ্রবণ পরীক্ষা দিয়ে লালচে অধক্ষেপ দিবে। টলেন বিকারকের মতো সিলভার দর্পণ তৈরি করবে। আবার সে তোমার হচ্ছে অ্যাসিডের মতো কাজ করে, অ্যাসিডের মতো পরীক্ষা দিবে, অ্যাসিড যে দুইটা পরীক্ষা দিছিল, অর্থাৎ সে অ্যাসিডের দুইটা পরীক্ষাও দিবে। অ্যালডিহাইডের মতো টলেন বিকারক ফেলিং দ্রবণের সাথেও পরীক্ষা দিবে। বুঝছো? অ্যালডিহাইড তো একটা বিজারক, বিজারক রূপে কাজ করবে। তাহলে এই রিঅ্যাকশনগুলো একবার দেখতে পারো যে সে কিন্তু আরেকটা কথা, ফর্মিক অ্যাসিড 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা দিবে না। কেন দিবে না? কারণ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তো শুধুমাত্র অ্যালডিহাইডের না, কিটোনেরও, তাই না? এর জন্য সেখানে যায় ফর্মিক অ্যাসিড পাত্তা পাবে না। দারুণ না জিনিসটা? এটা একটু মাথায় রাখা লাগবে। আমি সবগুলো একসাথে করে দিব ক্লাস শেষে, আবার এটা একটু তোমার মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এটা একটু তোমার মাথায় রাখা লাগবে। ওকে, একজন বলছে আপু ছুটি দেন। ছুটি দিব, আর বেশিক্ষণ না, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ছুটি দিয়ে দিব। এই যে ফর্মিক অ্যাসিডের তোমার কে এর মান, তারপরে পিকের মানগুলো একটু দেখো। কে এর মান, পিকের মান দিয়ে তো অ্যাসিডের তীব্রতা বোঝানো যায়। এখন দেখো আমাদের এই যে আমাদের ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড অপেক্ষায় ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সবল। যেখানে ক্লোরিন বাড়বে সেখানে অ্যাসিডের শক্তিমাত্রা বাড়বে। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের চাইতে তীব্র, তাহলে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আরও বেশি তীব্র। ক্লোরিন যদি থাকে তাহলে অ্যাসিডের তীব্রতা বেড়ে যায়। ক্লোরিন থাকলে অ্যাসিডের তীব্রতা বেড়ে যায়। বুঝছো? ক্লোরিন থাকলে অ্যাসিডের তীব্রতা বেড়ে যায়। তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিডের চাইতে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি তীব্র, অ্যাসিডিক অ্যাসিডের চাইতে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি তীব্র, এটা মনে রাখো। এই জায়গায় দেখো আমাদের ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আর দেখলাম ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আমাদের কে এর মান এই যে 10⁻², কে এর মানের উপর ডিপেন্ড করে তুমি দেখবে অ্যাসিডের তীব্রতা বাড়তেছে। এটা একটু কমে যাবে, -3 হয়েছে, এটা -5 আরও কমে যাবে, এটা -4, -5 এর চাইতে বেশি ফর্মিক অ্যাসিড। বুঝছো? তাহলে আমরা এটা দেখলাম। এবার অ্যাস্টার সুগন্ধ বস্তু থেকে আমরা অ্যাস্টার পাই। অ্যাস্টারের ব্যাপারটা একটু ভালো করে পড়া লাগবে। এখানে একটা কথা আছে দেখো, ইথাইল অ্যালকোহল ও ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন অ্যাস্টারের নাম হচ্ছে ইথাইল ইথানোয়েট। ইথাইল অ্যালকোহল ও ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন অ্যাস্টারের নাম ইথাইল ইথানোয়েট বা ইথাইল অ্যাসিটেট। এটা নেল পালিশ ও তোমার সাধারণ গ্লুয়ের উত্তম উপাদান। নেল পালিশের মধ্যে একটা গ্রান আসে না, নেল পালিশের কৌটা খুললে? ছোটোবেলায় নেল পালিশ দিতাম, এখন নেল পালিশ দেই না। নেল পালিশ দেওয়া আসলে উচিত না, আমাদের ধর্ম থেকে নিষেধ নেল পালিশ দেওয়া। নেল পালিশ দিলে মরার পরে নেল পালিশ তোলা যায় না, ঝামেলা আছে, এই জন্য নেল পালিশ দেওয়া বন্ধ করে দিছি। এখন কথা হচ্ছে নেল পালিশের ছোটোবেলায় দিছি। ছোটোবেলায় যখন নেল পালিশের কৌটাটা খুলতাম একটা দারুণ একটা গ্রান আসতো না? ওই গ্রানটা হচ্ছে তোমার এই যে ইথাইল অ্যাসিটেটের গ্রান, ইথাইল ইথানোয়েটের গ্রান। নেল পালিশে তাহলে কি দেওয়া হয়? অ্যাস্টার দেওয়া হয়। কি অ্যাস্টার? এটা হচ্ছে ইথাইল ইথানোয়েট। এটা কই থেকে তৈরি করা হয়? এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর ইথানোইক অ্যাসিড থেকে তৈরি করা হয়। এটা নেল পালিশ ও সাধারণ গ্লুয়ের উত্তম দ্রাবক। নেল পালিশ আর সাধারণ গ্লু আঠার কৌটা খুললেও একটা গ্রান আসে, দেখো খেয়াল করে। বুঝছো? আঠার কৌটা খুললেও একটা গ্রান আসে। হ্যাঁ, ভীষণ সুন্দর গ্রান নেল পলিশের, ঠিক বলছো। এবার আসে এই জায়গায় আমরা অ্যাস্টারের আরও কিছু গ্রান দেখবো। আচ্ছা, পাকা কলার গ্রানটা ভাল লাগে না? পাকা কলার গ্রান আমার অনেক ভালো লাগে। পাকা কলার একটা কীরকম গ্রান যেন, দেখো ভালোই লাগে। যাই হোক, আমি অনেক কলা খাইতাম আগে, এখন খাই না, বেশি কলা খাইলে মোটা হয়ে যাওয়া লাগে। পাকা কলার গ্রানে একটা অ্যাস্টার থাকে, অ্যাস্টারটার নাম হচ্ছে পেন্টাইল অ্যাসিটেট অ্যাস্টার। পাকা কলায় পেন্টাইল অ্যাসিটেট অ্যাস্টার থাকে, সেই গ্রানটাই মূলত
পাও। পেন্টাইল অ্যাসিটেট এস্টার এর নাম হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট এস্টার। আচ্ছা, পাকা কমলার একটা গ্রান আছে না, পাকা কমলার গ্রান ভাল লাগে না? ঠান্ডা লাগলে পাকা কমলার গ্রানটা অনেক ভাল লাগে। আচ্ছা, যেরকম করে চোখে দিছো না ছোটবেলায় কমলার কাভারটাকে এমন চাপ দিলে একটা সিটা আসে, কি যেন সিক্রেশন হয় এনজাইমের মতো, ওই জিনিসটা চোখে লাগলে জ্বলে না, যাই হোক তখন একটা গ্রান বের হয় না, ওই গ্রানটা হচ্ছে অক্টাইল অ্যাসিটেট এস্টারের। তারপর পাকা আনারসের বিউটাইল বিউটারেট। ফলের মধ্যে কিন্তু আনারস অনেক বিউটি, দেখতে সুন্দর সুন্দর, বুঝছো? আনারসের মাথায় কি সুন্দর একটা ঝুঁটি আছে, তাই না? আনারসের ঝুঁটিটা কেটে আবার অনেকে লাগায়, আমার ছোট বোন দেখি বুনে মাঝে মাঝে আনারসের ঝুঁটি। তারপরে জেসমিন ফুলে হচ্ছে বেঞ্জেল অ্যাসিটেট এস্টার। তো এতগুলা মনে রাখবা কেমনি? আসলে এতগুলা মনে রাখার জন্য আমি কিছু কথা বলবো, দেখো। আচ্ছা, কথাটা হচ্ছে পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেট অর্থাৎ পেন্টাল, পেন্টাল মানে 5, প্যান্ট মানে 5 তো বোঝাই যাবে যেখানে 5 আছে পরের সংকেতে। পাকা কলা আমি খাই, পাকা কলা অ্যামাইল অ্যাসিটেট এস্টার, পাকা কলা আমি খাই। পাকা কমলাতে অক্টাইল অ্যাসিটেট এস্টার, পাকা কমলা একা খাই। তারপর দেখো জেসমিন ফুলে বেঞ্জাইল অ্যাসিটেট এস্টার। বোনের জন্য জেসমিন ফুল, কেউ কি আনে কখনো বোনের জন্য জেসমিন ফুল? মনে তো হয় না, সবাই গার্লফ্রেন্ডের জন্য ফুল টুল নেয়। যাই হোক, কারি ফুল আমার জন্য চকলেট আনে, কিটকাট, বাজারে গেলেই কিটকাট চকলেট নিয়ে আসে। ওর এই অভ্যাসটা সবসময় থাকুক, তাই না? ভালো না? ভাই বোনের মধ্যে তো একটা ভালো রিলেশন থাকা উচিত, কিন্তু বোনের জন্য অনেকে দেখি বোনদের জন্য তেমন কিছু করে না, মানে এই জিনিসগুলা অন্য কিছু করতে পারে। যাক, বোনের জন্য তোমরা জেসমিন ফুল নিও। হ্যাঁ, বোনের জন্য জেসমিন ফুল বেঞ্জেল অ্যাসিটেট এস্টার। তাহলে দেখো জেসমিন ফুল বোনের জন্য, তাহলে বেঞ্জেল অ্যাসিটেট এস্টার। বেঞ্জিন ভাব অর্থাৎ কার্বন 6, বেঞ্জিন ভাব অর্থাৎ কার্বন কত? কার্বন 6, বেঞ্জিন ভাব কার্বন 6। তারপর দেখো এদিকে পাকা আনারস, আনারস দেখতে বিউটি, সুন্দর, বুঝছো? তাহলে বিউটি মনে রাখবা। বিউটাইল বিউটারেট, একটা খেয়াল করো, সবটার মধ্যে অ্যাসিটেট কথা আছে, সবটার মধ্যে অ্যাসিটেট কথা আছে, কিন্তু আনারসে অ্যাসিটেট না, বিউটারেট। বাংলা নাম দিয়েও কোশ্চেন হতে পারে। বিউটাইল বিউটারেট মনে রাখবা, বিউটি, আনারস বিউটি, বুঝছো? আনারসের ক্ষেত্রে খালি বিউটারেট আর বাকি 3টা অ্যাসিটেট। তাহলে জেসমিন ফুলে বেঞ্জাইল অ্যাসিটেট, বোনের জন্য জেসমিন ফুল। পাকা কমলা একা খাই, পাকা কলা আমি খাই। দারুণ না ব্যাপারগুলা? পাকা কলা আমি খাই অর্থাৎ পাকা কলা অ্যামাইল অ্যাসিটেট, পাকা কমলা একা খাই, বোনের জন্য জেসমিন ফুল, আনারস বিউটি। ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো আর ভোলা যাবে না। আর সংকেতগুলো তুমি পাবা অক্টাইল, তাহলে 8, আর হচ্ছে এই জায়গায় বিউটাইল বিউট তাহলে 4, বেঞ্জেল তাহলে বেঞ্জিলের কার্বন 6। এগুলো মনে থাকবে না? এগুলা কিন্তু মনে থাকবে, বুঝছো? এই জিনিসগুলো মনে থাকা লাগবে। সুন্দর করে এমনি পড়ো, তাহলে আর ভুলবা না। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। অ্যাস্টার বিক্রিয়াকে অ্যাস্টারিফিকেশন বলে, এগুলা জাস্ট একবার দেখবা। আমাদের এখানে একটা কথা আছে, অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, সালফিউরিক অ্যাসিড 2টা কাজ করে, একটা প্রোটন দান করে আর একটা নিরোধক রূপে পানি শোষণ করে। নিরোধকরা পানি শোষণ করে, বুঝছো? নিরোধক রূপে সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করে আর প্রোটন দান করে। এবার দেখো অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাস্টার তৈরি করা যায়, অ্যাসিড অ্যানহাইড্রেট থেকেও অ্যাস্টার তৈরি করা যায়, বুঝছো? এগুলো আর দেখবো না, আমরা চলে যাব। অ্যাস্টার শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। অ্যাস্টার শনাক্তকরণ পরীক্ষার নাম ফেরিক হাইড্রামিড পরীক্ষা। অ্যাস্টার শনাক্তকরণ পরীক্ষার নাম কি পরীক্ষা? অ্যাস্টার শনাক্তকরণ পরীক্ষার নাম ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এখানে ফেরিক ক্লোরাইড দ্রবণ ব্যবহার করা হয়, লালচে বাদামি অধক্ষেপ পড়ে। ফেরিক হাইড্রামিড পরীক্ষাতে ফেরিক ক্লোরাইড ব্যবহার করা হয়, লালচে বাদামি অধক্ষেপ পড়ে, এটাকে হাইড্রোক্সিল অ্যামিন সহ পরীক্ষা বলা হয়। অ্যাস্টার শনাক্তকরণ পরীক্ষা, ফেরিক হাইড্রামিড পরীক্ষা, হাইড্রোক্সিল অ্যামিন সহ পরীক্ষা, লালচে বাদামি অধক্ষেপ, এটা মনে রেখো। এবার অ্যামাইড পড়বো আমরা একটু। অ্যামাইড পড়ে আমরা পরবর্তী পেজগুলোতে চলে যাব। অ্যামাইডের কার্যকরীমূলক তোমরা জানো সবাই, তাই না? CONH2 অ্যামাইডের কার্যকরীমূলক। অ্যামাইড তোমার হচ্ছে পলিমার, নাইলনে অ্যামাইড থাকে। নাইলন সুতা দেখছো না? ওই যে মাছ ধরার সুতা দেখছো কেউ? ওই যে বড়শির মধ্যে যে সুতাগুলা থাকে না, বড়শি টান দিয়ে ওকে তুলে না, যারা মাছ ধরছো তারা দেখছো, তো ওই জায়গায় নাইলন সুতা থাকে। নাইলন অ্যামাইড দিয়ে তৈরি করা হয়। বেদনানাশক ওষুধ তৈরি করা হয় অ্যাসপিরিনের বিকল্প রূপে। তোমার হচ্ছে কি বলছে? অ্যাসপিরিনের বিকল্প প্যারাসিটামল। বেদনানাশক প্যারাসিটামল, বেদনানাশক মানে তো পেইন কিলার, তাই না? পেইন কিলার প্যারাসিটামল কিন্তু অ্যাসপিরিনের বিকল্প ওষুধ। হ্যাঁ, অ্যাসপিরিনও বেদনানাশক, তবে অ্যাসপিরিন ক্ষতিকর একটু প্যারাসিটামলের চাইতে, তাই প্যারাসিটামল ইউজ করে। বেদনানাশক প্যারাসিটামল কিন্তু একটা অ্যামাইড যৌগ, বুঝছো? অ্যামাইড, এই যে অ্যাসিটামিনোফেন, এটা হচ্ছে অ্যামাইড যৌগ, বুঝছো? প্যারাসিটামল অ্যাসিটামিনোফেন, এটা একটা অ্যামাইড যৌগ। দেখো নাইলন 6,6, প্যারাসিটামল, এগুলো সব অ্যামাইড যৌগ। নাইলন 6,6, প্যারাসিটামল, এগুলো সব অ্যামাইড যৌগ। দেখছো অ্যামাইডের কার্যকরীমূলক আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্যারাসিটামল একটা কি যৌগ? যদি কমেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে প্যারাসিটামল একটা কি যৌগ? অ্যাস্টার, অ্যামাইড, অ্যাসিড,
অ্যালকোহল। প্যারাসিটামল একটা কি যৌগ, তাড়াতাড়ি বলো। প্যারাসিটামল একটা কি যৌগ? অ্যাস্টার, অ্যামাইড, অ্যাসিড, অ্যালকোহল। প্যারাসিটামল একটা কি যৌগ? অ্যাস্টার, অ্যামাইড, অ্যাসিড, অ্যালকোহল। প্যারাসিটামল একটা অ্যামাইড যৌগ, এটা মাথায় রাখো। এদিকে আমরা আর কিছু দেখবো না, এখানে দেখবো অ্যামাইড শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে মাছের গন্ধযুক্ত অ্যামিন উৎপন্ন হয়। অ্যামাইড শনাক্তকরণ পরীক্ষায় মাছের গন্ধযুক্ত, পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন উৎপন্ন হয়। পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন উৎপন্ন হয়। অ্যামাইডের শনাক্তকরণে পচা মাছের গন্ধ তৈরি হয়। অ্যামাইনের মতো তো তোমার হচ্ছে অ্যামাইডের শনাক্তকরণে পচা মাছের গন্ধ, এই কথাটা একটু আগে পড়ে আসছি আমরা, অ্যামিনে পচা মাছের গন্ধ থাকে। এগুলো আর দেখবা না, এই জায়গায় আমরা থাকবো না, আমাদের এখানে আর কিছু দেখার নেই। এখানে জৈব যৌগের শনাক্তকরণ, হ্যালোজেন শনাক্তকরণ করা হয় ল্যাসাইন পরীক্ষা দ্বারা, এটা মনে রেখো। হ্যালোজেন শনাক্তকরণের ল্যাসাইন পরীক্ষা। তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা। আচ্ছা, আমাদের হ্যালোজেন শনাক্তকরণের লেসাইন পরীক্ষা, এই কথাটা মনে রাখবো আমরা। তারপরে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি সিলভার নাইট্রেট দ্রবণ সহ। আচ্ছা, হালকা এগুলো দেখবা, হলুদ দুঃখে রিডিং পড়বা একটু। তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো। আচ্ছা, কি হইলো? আচ্ছা, অ্যালকোহলিক মূলক শনাক্তকরণ পরীক্ষা। অ্যালকোহলিক মূলক শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, অ্যাস্টার পরীক্ষা, অ্যাসিটাইল ক্লোরাইড পরীক্ষা, সেরিক অ্যামোনিয়া পরীক্ষা। আমাদের অ্যালকোহলিক মূলক শনাক্তকরণ পরীক্ষার নাম কি কি? সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, অ্যাস্টার পরীক্ষা, অ্যাসিটাইল ক্লোরাইড পরীক্ষা, সেরিক অ্যামোনিয়াম পরীক্ষা। এই কয়েকটা জিনিস মনে রাখার জন্য একটা ক্লু লিখতে পারো। ক্লুটা হচ্ছে সাদিয়া এসে সারেনি। সাদিয়া এসে সারেনি। সাদিয়া দিয়ে হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, এসে দিয়ে অ্যাস্টার পরীক্ষা, এসে দিয়ে অ্যাসিটাইল ক্লোরাইড সহ পরীক্ষা, সারেনি দিয়ে হচ্ছে সেরিক অ্যামোনিয়াম পরীক্ষা। সারিনি দিয়ে হচ্ছে সেরিক অ্যামোনিয়াম পরীক্ষা। আমি 1 2 3 4 দিয়ে দিছি, বুঝছো? দেখো, সাদিয়া দিয়ে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, এসে দিয়ে হচ্ছে অ্যাস্টার পরীক্ষা, এসে দিয়ে হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড পরীক্ষা, আর সারিনি দিয়ে হচ্ছে সেরিক অ্যামোনিয়াম পরীক্ষা। তাহলে হাইড্রোক্সাইড মূলকের শনাক্তকরণ বা অ্যালকোহলিক মূলক শনাক্তকরণের 4টা পরীক্ষার নাম তুমি পড়ে নিও। এদিকে আর কিছু পড়বা না। যদি কালার থাকে, কালার আছে সেরিক অ্যামোনিয়াম পরীক্ষাতে। সেরিক অ্যামোনিয়াম পরীক্ষাতে কোন বর্ণ তৈরি হয়? এই সেরিক অ্যামোনিয়াম পরীক্ষাতে আমাদের গোলাপি লাল বর্ণ তৈরি হয়। সেরিক অ্যামোনিয়াম পরীক্ষাতে আমাদের কোন বর্ণ তৈরি হয়? গোলাপি লাল বর্ণ সৃষ্টি হয় সেরিক অ্যামোনিয়াম পরীক্ষাতে, এটা মাথায় রেখো। এদিকে আর কিচ্ছু নাই আমাদের এখানে। যে জানোই তুমি অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষা, অ্যালডিহাইড কিটোন বোধ শনাক্তকরণ পরীক্ষা, 2,4-DNP পরীক্ষা, কমলা লাল বা হলুদ পদক্ষেপ পরে, এগুলো পড়াইছি সবই। একই জিনিস আবারও আসতেছে। তারপরে অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য পরীক্ষা হচ্ছে টলেন বিকারক, সিলভার দ্রবণ পরীক্ষা। টলেন বিকারক পরীক্ষা অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। ফেরিন দ্রবণ পরীক্ষা লাল পদক্ষেপ পড়ে। এখানে একটা কথা আছে দেখো, বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডও তো একটা অ্যালডিহাইড। বেঞ্জালডিহাইড এই বিক্রিয়া দেয় না দিলেও ধীরে দেয়। বেঞ্জালডিহাইড কিন্তু একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা, ফেরিন দ্রবণ পরীক্ষা। টলেন বিকারক আর ফেরিন দ্রবণের মধ্যে কিন্তু অ্যালডিহাইডের টোটাল রাজত্ব। সেই পরীক্ষাটা বেঞ্জালডিহাইড দিতে চায় না। বেঞ্জালডিহাইড দিলেও বাট ধীরে দেয়, বুঝছো? দিতে চায় না, জোর জবরদস্তি আর কি, দিলেও ধীরে দেয়। ফর্মিক অ্যাসিড ফেরিন দ্রবণ পরীক্ষা আর টলেন বিকারক পরীক্ষা দিবে, কারণ ফর্মিক অ্যাসিড হচ্ছে অ্যালডিহাইডের গার্লফ্রেন্ড, বুঝছো? ব্যাপারটা একটা গল্প বলি। অ্যালডিহাইডের গার্লফ্রেন্ড হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর অ্যালডিহাইডের বউ হচ্ছে টলেন বিকারক, বুঝছো? সরি, অ্যালডিহাইডের বউ হচ্ছে তোমার কিটোন। তো অ্যালডিহাইড কিটোন সবসময় একসাথে থাকে। অ্যালডিহাইড কিটোন কিন্তু একসাথে থাকে, তাদের কার্যকরী মূলক একই রকম। অ্যালডিহাইড আর কিটোনের একটা বাড়ি, সেটা হচ্ছে 2,4-DNP পরীক্ষা, বুঝছো? এটা অ্যালডিহাইড আর কিটোনের। ওইখানে তোমার অন্য কারো রাজত্ব নাই, সেখানে মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড যেতে পারবে না। কিন্তু ফর্মিক অ্যাসিড শুধুমাত্র অ্যালডিহাইডের যা, সেটাতে কিন্তু যেতে পারবে সেখানে, কারণ সে গার্লফ্রেন্ড, তাই না? ফর্মিক অ্যাসিড হচ্ছে অ্যালডিহাইডের গার্লফ্রেন্ড। তাই ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের যা আছে, যেমন টলেন বিকারক পরীক্ষা, ফেরিন দ্রবণ পরীক্ষা, সেখানে যে মাতবরি খাটাতে পারবে। কিন্তু অ্যালডিহাইডের কিটোন বোথ দুইটার 2,4-DNP পরীক্ষা, সেখানে ফর্মিক অ্যাসিড পাত্তা পাবে না, কারণ সেটা অ্যালডিহাইডের কিটোনের। বুঝছো ব্যাপারটা? ব্যাপারটা কি মাথায় ঢুকছে? এতক্ষণও যাদের মাথায় ঢুকে নাই তাদের মনে মাথায় ঢুকে গেছে, এখন মাথায় ঢুকছে না? আমি আবার বলি, অ্যালডিহাইড আর ফর্মিক অ্যাসিড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অ্যালডিহাইড আর কিটোন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। অ্যালডিহাইড আর কিটোনের যে রাজত্ব, সেটা হচ্ছে 2,4-DNP পরীক্ষা, সেখানে অ্যালডিহাইড আর কিটোন থাকতে পারবে। কিন্তু অ্যালডিহাইডের আবার গার্লফ্রেন্ডও আছে, ছেলে মানুষ ঝামেলা এটাই। অ্যালডিহাইডের বউ আছে, অ্যালডিহাইডের কিটোনও আছে। অ্যালডিহাইডের বউ আছে, গার্লফ্রেন্ডও আছে। গার্লফ্রেন্ড আবার শুধু অ্যালডিহাইডের যেখানে যে জায়গা, যেমন টলেন বিকারক আর ফেরিন দ্রবণ, সেখানে তোমার ফর্মিক অ্যাসিড যাইতে পারে, বুঝছো? ফর্মিক অ্যাসিড টলেন বিকারক পরীক্ষা দেয়, ফেরিন দ্রবণ পরীক্ষা দেয় অ্যালডিহাইডের মতো। কিন্তু ফর্মিক অ্যাসিড আমাদের ওই যে 2,4-DNP পরীক্ষাটা দিতে পারবে না, কারণ সেখানে কিটোন আছে। ব্যাপারটা খেয়াল রেখো, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, ফর্মিক অ্যাসিড টলেন বিকারক আর ফেরিন দ্রবণ পরীক্ষা দিতে পারে, কারণ এটা অ্যালডিহাইডের পরীক্ষা। কিন্তু 2,4-DNP পরীক্ষা দিতে পারে না, কারণ সেটা অ্যালডিহাইডের কিটোনের পরীক্ষা। বুঝা গেছে? আশা করি একদম ক্লিয়ার, ফকফকা ঝকঝকা, এবার ক্লিয়ার।
হ্যাঁ, অ্যালডিহাইড পরকিয়া করে, বুঝছো? অ্যালডিহাইড পরকিয়া করে, ওর গার্লফ্রেন্ড ফর্মিক অ্যাসিড ওর যে জিনিসগুলো শুধুমাত্র সেটাতে অধিকার খাটাতে পারে, কিন্তু ওর আর ওর বউয়ের যে জিনিসগুলা সেটাতেও তো ফর্মিক অ্যাসিড আর অধিকার খাটাতে পারে না, কারণ ওর বউ তো পাত্তা দিবে না, তাই না? কিন্তু শুধু অ্যালডিহাইডের যা অর্থাৎ টলেন বিকার পরীক্ষা, ফেলেন পরীক্ষা, এইটা ফর্মিক অ্যাসিডও দিতে পারবে, বুঝছো ব্যাপারটা? আশা করি মাথার ভিতরে একদম ঝকঝকা ফকফকা। আচ্ছা, সাবিকন্যা আর বলছে কি, আচ্ছা প্যাচ লাগাই দিলেন। হ্যাঁ, এরকম হয় তো, অনেক হয়, তোমরা তো জানো না দুনিয়ার কাহিনী। দেখো এবার হচ্ছে জৈব যৌগে কার্বক্সিলিকমূলক শনাক্তকরণ, এটা হচ্ছে লিটমাস পরীক্ষা, সোডিয়াম বাইকার্বন সহ পরীক্ষা। এটা জানি আমরা যে কার্বক্সিলিকমূলকের শনাক্তকরণ এই দুটা পরীক্ষা, এগুলো আর দেখবো না। এখানে আমাদের হচ্ছে কিছু জিনিস আছে লেস ইম্পর্টেন্ট, এই লেস ইম্পর্টেন্ট টপিকগুলো যে দু একটা লাইন দাগাই দিচ্ছি আমি, সেই দু একটা লাইন একটু পড়তে পারো, মুখস্থ টাইপ। মিডল আয়ার হচ্ছে কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহার করা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, এটা আসছিল। এই দু একটা লাইন যে জাগাইছি না, এটা একটু মুখস্থ করো, বুঝছো? যে লাইনগুলো জাগাইছি এই লাইনগুলো একটু, এই যে এটা ম্যাথ আকারে আসতে পারে, এই জিনিসটা ম্যাথ আকারে আসতে পারে, একটা ছোট একটা জিনিস আছে, এই মানটা একটু মনে রাখো। আইআর বর্ণালীতে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্কের সম্পর্ক কি হাবি যাবে, এগুলো একটু ম্যাথের মতো করে আসতে পারে, আর তেমন ইম্পর্টেন্ট না। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল কোনটা, এই যে শোষণ ব্যান্ড অঞ্চল, ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল দাগাই দিচ্ছে দু একটা লাইন। কার্যকরীমূলক শনাক্তকরণ কত থেকে কত, এই ছকটা থেকে কোশ্চেন আসতে পারে। তোমার অ্যালকোহল, ফেনল এগুলার শনাক্তকরণের ফ্রিকোয়েন্সি কত, তরঙ্গ সংখ্যা। তারপরে যে কটা দাগাইছি কার্বক্সিলিক অ্যাসিডের কত, তারপরে এখানে যে কটা দাগাইছি আর কি, দাগানোগুলো পড়তে পারো, বাকি পারলে পুরো শখই পড়ো, পুরো শখ পড়লে না করবো না, বুঝছো? কিন্তু দাগানোগুলো পড়তেই হবে। এরপর এখান থেকে আর কিছু না, আমরা এই যে দু একটা লাইন দাগাইছি খালি, এগুলাই তুমি দেখবা। আমাদের আজকের পড়া শেষ, কিন্তু 2টা মিনিট আমার সাথে তোমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। সবার ধৈর্য আছে? দেখি তো সবার ধৈর্য দেখতে চাই। সবাই একবার ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর কত মিনিট, আমরা প্রতিটা ক্লাসে কিন্তু 1 ঘন্টা 12-13 মিনিট 20 মিনিট 25 মিনিট এরকম করে নিছি। এই ক্লাসটাও 1 ঘন্টা 10-15 মিনিট যাইতে পারে, বা তোমরা চাইলে 5 মিনিটও। তোমরা একটু ধৈর্য ধরো তো, সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। একদম লাস্ট মোমেন্ট, আগামীকালকে কিন্তু আমাদের শেষ ক্লাস, এবং আগামীকালকে আমি সবাইকে দেখতে চাই। এই ক্লাস জৈব যৌগের প্রতি রেসপেক্ট, আমার ক্লাসের প্রতি রেসপেক্ট, মেডিকেল আর ড্রিমের প্রতি রেসপেক্ট, সব কিছু যদি থাকে কালকের ক্লাসে সবাই প্রেজেন্ট থাকো। কালকের ক্লাস হচ্ছে আমাদের শেষ ক্লাস জৈব যৌগের, এবং এরপরে আমাদের এক্সাম। দেখতে দেখতে কিন্তু জৈব যৌগের 5টা ক্লাস শেষের দিকে, 4টা ক্লাস শেষ হয়ে গেল, বুঝছো? দিন কিন্তু চলে যায়, তোমার জন্য সময় বসে থাকবে না, কারোর জন্যই কেউ বসে থাকে না। এই জীবন কারোর জন্য থেমে থাকার নয়। হ্যাঁ, তুমি ক্লাসগুলো করছো, তোমার লাভ হয়েছে, তোমার ফ্রেন্ড করে নাই বা অন্য কেউ করে নাই, তার লাভ হয় নাই। অথবা অনেকে এই গ্রুপে থাকা সত্ত্বেও ক্লাস করে নাই, সে অনেক হতভাগা, বলে দিলাম। আর যারা এই গ্রুপে নাই, ক্লাস মিস করে গেছে, আর তার ভাগ্যে নাই আর কি, বুঝছো? কিন্তু এই গ্রুপে থেকেও যদি কেউ ক্লাস না করে, তাহলে তার মতো হতভাগা কেউ নাই। কারণ এই জৈব যৌগ এমন করে আর হয়তো বা তোমার 5টা দিন সময় দিয়ে শেষ করার সময় হবে না। কারণ আমি দেখছি অনেক কোচিং সেন্টারেও 2টা ক্লাস দিয়ে জৈব যৌগ ছাড়া দিবে, 3টা ক্লাস দিয়ে জৈব যৌগ ছাড়া দিবে, এত ডিপলি কেউ পড়াবেন। আর 5টা ক্লাসে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সময় গেছে আমার ক্লাস নিতে সময় গেছে, ক্লাসগুলো রেডি করতে গেছে 6 থেকে 7 দিন সময়, বুঝছো? কতগুলা সময়, জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, আর সেখানে ক্লাসে হেলাফেলা। যাক, আমার কিছু করার নাই, যে চান্স পাবে তার হবে, তার জীবনে এসে ডাক্তার লিখবে নামের আগে। আমাকে তো আর সবাই বলবে না আপু আপনার 100 স্টুডেন্ট, আপনি 100টা ডাক্তার বলবে, কিন্তু আমার মনে মনে শান্তি আসবে যে আমার 100টা ডাক্তার আছে। আচ্ছা যাই হোক, উডস বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উডস বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। ক্লিমেনসন বিজারণে কি উৎপন্ন হয়? ক্লিমেনসন বিজারণে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। স্যানমেয়ার বিক্রিয়া কি উৎপন্ন করতে পারি? বেঞ্জাল ক্লোরাইড তৈরি করতে পারি। স্যানমেয়ার বিক্রিয়ায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে স্যানমেয়ার বিক্রিয়ার মাধ্যমে আমরা বেনজাইল ক্লোরাইড তৈরি করতে পারি। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, নামই বলে দিচ্ছে ইথার সংশ্লেষণ, তাহলে কি তৈরি করতে পারি? ইথার তৈরি করতে পারি। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কি তৈরি করতে পারি? ইথার তৈরি করতে পারি। আমার সাথে সাথে বলো, সবাই একবার পড়া হয়ে যাবে। ডায়াজোকরণ বিক্রিয়াতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায়। ডায়াজোকরণ বিক্রিয়াতে কি তৈরি করা যায়? ডায়াজোকরণ বিক্রিয়াতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায়। এগুলা দাগানো বই ছবি দেওয়া হবে, টেনশন করো না, এগুলো নোটও দেওয়া হবে। রোজেনমন বিক্রিয়া অ্যাসিটাইল ক্লোরাইড থেকে কি তৈরি করছি? রোজেনমন বিক্রিয়া অ্যালডিহাইড তৈরি করেছি। রোজেনমন বিক্রিয়া কি তৈরি করছি বলো তো? রোজেনমন বিক্রিয়া অ্যালডিহাইড তৈরি করেছি। গ্যাটারম্যান বিক্রিয়া কি তৈরি করেছি? গ্যাটারম্যান বিক্রিয়া বেনজাইল ক্লোরাইড তৈরি করা যায়। কোপ বিক্রিয়া দ্বারা স্যালিসিলিক অ্যাসিড তৈরি করা যায় ফেনল থেকে। এটা একটু মাথায় রেখো। তারপরে বলছিলাম যে সব শনাক্তকরণ পরীক্ষা আমি একসাথে করে দিব, পড়াইছি জিনিসগুলো আবার একসাথে করতেছি তোমাদের লাভের জন্য, রিভিউ করার জন্য, যাতে ব্যাপারটা আবার ইনক্লুড করে পড়তে পারো তোমরা। বইয়ের ভিতরে সব ছড়ানো ছিটানো, মাথার মধ্যে গিস গিস করবে, পরীক্ষার হলে যে মাথা ঘুলাই যাবে। কিন্তু সবগুলা পড়া যদি একসাথে করা থাকে তাহলে কোনো ঘুলাই যাবে না। এটা গুছানো পড়া তো অনেকভাবেই পড়া যায়, উল্টাপাল্টা করে পড়া যায়, ছড়াই ছিটাই পড়া যায়, গুছায় পড়া যায়। আমি গুছায় পড়াচ্ছি। দেখো, অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা, বেয়ার পরীক্ষা। বেয়ারে হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হয়।
অ্যালকিনের পরীক্ষা কি কি? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা জানো তোমরা। অ্যালকাইনের পরীক্ষা, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট সহ পরীক্ষা, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড সহ পরীক্ষা। এখন আমরা একটু গোছানো জিনিসপত্র দেখবো, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। অ্যালকাইনের পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট সহ পরীক্ষা, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড সহ পরীক্ষা, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড সহ পরীক্ষা। সবটার মধ্যেই ন দেখো, নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন, ন দিয়ে নাইট্রোজেন একটা সোডিয়াম ধরে বাইন্দা ন বানাইলাম, ন দিয়ে মনে রাখা যায়। অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা। তবে আমরা অ্যালকোহলের আরো কিছু পরীক্ষা পড়ছি, যে ওই যে একটু আগে দেখালাম সেরিক অ্যামোনিয়াম সহ পরীক্ষা, তারপর কি কি দেখাইছি না 4টা নাম, ওইটা সহ নিয়ে মনে করে। মিথানলের পরীক্ষা, স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। মিথানলের পরীক্ষা, স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। আমার সাথে সাথে বলো, মিথানলের পরীক্ষা কি পরীক্ষা? স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের হচ্ছে ইথানলের পরীক্ষা, আয়োডোফোম পরীক্ষা বলছিলাম, আই কথাটা দিয়ে ইথানল পরীক্ষা, আয়োডোফোম পরীক্ষা। ফেনলের পরীক্ষা, ব্রোমিন পানি সহ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। মনে রাখতে পারো ফেনল লিবার বিএফ বা ফেনল লিরার বিএফ। দেখো তোমার বান্ধবী লিরা কিন্তু ফেনলের সাথে প্রেম করতেছে, দেখছো? ফেনল কিন্তু লিরার বিএফ বা লিবার বিএফ। লিবার দিয়ে হচ্ছে লিবারম্যান পরীক্ষা, ফেনল দিয়ে হচ্ছে ফেনল শনাক্তকরণ, বি দিয়ে হচ্ছে ব্রোমিন পানি সহ পরীক্ষা, এফ দিয়ে হচ্ছে ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা, ঠিক আছে? এইটুকুর পরে আমরা এখন যাব কার্বনিল মূলকের পরীক্ষা। শুধু কার্বনিল অর্থাৎ অ্যালডিহাইড আর কিটোন, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওদের একসাথে বাড়িঘর কি কোনটা? ওদের একসাথে বাড়িঘর, ওদের শনাক্তকরণ করা যায় কোন বাড়িতে গেলে? 2,4-ডাইনাইট্রোফিনাইল পরীক্ষা, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন পরীক্ষা, বুঝছো? দেখো অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকরণ পরীক্ষা এটা, কিন্তু মিথানোইক অ্যাসিড দেয় না এই পরীক্ষা, বলে দিছি। মিথানোইক অ্যাসিড এই পরীক্ষা দেয় না, কারণ মিথানোইক অ্যাসিড শুধুমাত্র অ্যালডিহাইডের গার্লফ্রেন্ড, কিটোনের সতীন, তাই এই জায়গায় সে আসতে পারবে না, ঝামেলা লেগে যাবে, কিন্তু মিথানোইক অ্যাসিড এখানে আসতে পারে না। তারপর দেখো হ্যালোজেনের পরীক্ষা হচ্ছে লেসাইন পরীক্ষা, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। তুমি মনে রাখতে পারো, হ্যালো লিনা, লিনাকে ফোন দিতে পারো। দেখো লেসেন পরীক্ষা, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। কার্বিলামিন পরীক্ষা একটু আগে দেখাইছিলাম আমি, সবগুলো একত্রে করে। প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন, ক্লোরোফর্ম, কার্বিলামিন পরীক্ষা দেয়, সবগুলো একত্রে করে দিছিলাম। কার্বক্সিলিক অ্যাসিড পরীক্ষা, 5% সোডিয়াম কার্বনের সহ পরীক্ষা, লিটমাস পরীক্ষা। গ্লিসাইনের পরীক্ষাটা একটু মনে রেখো, অ্যাক্রোলিন টেস্ট, এটা আসবে কালকে। আর অ্যাস্টারের পরীক্ষা কি? ফেরিক হাইড্রামাইড সহ পরীক্ষা। ফেরিক হাইড্রামাইড পরীক্ষা আমরা দিয়েছিলাম, ফেরিক ক্লোরাইড দেখলাম না একটু আগে, লাল চৌধুকে পড়লো না কি জন্য, ওইটা দেখছো কিন্তু। আচ্ছা, অ্যালডিহাইড আর কিটোন টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা। অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য সূচক পরীক্ষা বলা হয় এটাকে। আর শুধুমাত্র অ্যালডিহাইড, এটা একটু লিখে দাও, অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য সূচক পরীক্ষা, কিটোনের পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য, ফেলিং দ্রবণ আর টলেন বিকারক। মিথানোইক অ্যাসিড অ্যালডিহাইডের মতো এই পরীক্ষা দেয়, কারণ মিথানোইক অ্যাসিড অ্যালডিহাইডের গার্লফ্রেন্ড, তাহলে অ্যালডিহাইডের যেই রাজত্ব, সেখানে মিথানোইক অ্যাসিডেরও একটা অধিকার আছে না? এটা হচ্ছে তোমার টলেন বিকারক আর ফেলিং দ্রবণ। কিন্তু টলেন অ্যালডিহাইডের কিটোনের যে রাজত্ব, অর্থাৎ অ্যালডিহাইডের বউয়ের যে বাড়ি অ্যালডিহাইডের সাথে মিলানো, সেখানে কিন্তু গার্লফ্রেন্ড যাইতে পারবে না, তাই না? 2,4-ডাইনাইট্রোফিনাইলে কিন্তু মিথানোইক অ্যাসিড যাইতে পারবে না। মিথানোইক অ্যাসিড শুধু অ্যালডিহাইডের যে সম্পত্তিগুলো আছে সেখানে একটা অধিকার দেখাইতে পারে, জাস্ট বোঝা গেছে? তাই কারো গার্লফ্রেন্ড হইতে যাও না, হইলে একদম সরাসরি বউ হয়ে যাবা। এবার দেখো 1-2-3 ডিগ্রি অ্যালকোহল, 1-2-3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য আমরা দেখবো একটু পরে, লুকাস বিকারক পরীক্ষা। এবার দেখো 1-2-3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য পরীক্ষা করা হয়, আমি নাই দিয়ে পড়াইছি, নাইট্রাস সহ পরীক্ষা। এদিকে একটা জিনিস দেখো, ওই সাইডটা একটু দেখো, আমি হাতে লিখে রাখছি। পার্থক্যকরণ, অ্যালডিহাইড ও কিটোন পার্থক্য করা যায় টলেন বিকারক, ফেলিং দ্রবণ দ্বারা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পার্থক্য করা যায় লুকাস বিকারক পরীক্ষা দ্বারা। তারপর আমি দিচ্ছি অ্যালডিহাইড আর কিটোন ইথার পার্থক্য করা যায় PCl5 পরীক্ষা দ্বারা। দেখছো, একটা তো হাইড্রোক্লোরাইড অ্যাসিড, অ্যালকোহল হাইড্রোক্লোরাইড অ্যাসিড উৎপন্ন হয়, ইথারে হয় না, আগের দিন দেখাইছি। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন করা যায় নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। এবার কিছু কথা দেখো, টলেন বিকারক ও ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় কে কে? টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় অ্যালডিহাইড আর মিথানোইক অ্যাসিড। টলেন বিকারক ও ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না কে? কিটোন। টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা কিটোন দেয় না, এটা শুধু অ্যালডিহাইডের রাজত্ব। টলেন বিকারক পরীক্ষা দেয় কে কে? মিথানেল, ইথানেল, মিথানোইক অ্যাসিড। মিথানেল, ইথানেল তো অ্যালডিহাইড, টলেন বিকারক পরীক্ষাতে অ্যালডিহাইডের রাজত্ব, মিথানোইক অ্যাসিড আইসে একটু ভাগ বসাবে, কারণ গার্লফ্রেন্ড। আচ্ছা, ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না মিথানেল, ফেলিং দ্রবণ পরীক্ষা আবার মিথানেল দেয় না, মিথানেল খালি টলেন বিকারক পরীক্ষা দেয়। মিথানেল খালি টলেন বিকারক পরীক্ষা দেয়, ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না। মিথানেল খালি টলেন বিকারক পরীক্ষা দেয়, ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না, বুঝছো? মিথানেল খালি টলেন বিকারক পরীক্ষা দেয়, ফেলিং দ্রবণ পরীক্ষা মিথানেল দেয় না। মিথানেল তাহলে কি দেয়? মিথানেল দেয় হচ্ছে টলেন বিকারক পরীক্ষা, আর হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না। ফেলিং দ্রবণ পরীক্ষা কে কে দেয়? ইথানেল, মিথানোইক অ্যাসিড, অর্থাৎ এই যে এই দুইটা
এই দুইটা খালি ফিলিং ডোমেন পরীক্ষাতে যাবে, মিথানল ফিলিং ডোমেন পরীক্ষাতে যাবে না। সব একসাথে করে দিচ্ছি, মুখস্থ করতে সুবিধা হবে। 2,4-DNP পরীক্ষা দেয় অ্যালডিহাইড কিটোন, ওরা হাজব্যান্ড ওয়াইফ। 2,4-DNP পরীক্ষা দেয় না মিথানোইক অ্যাসিড, কেন দিবে? মিথানোইক অ্যাসিড কি হাজব্যান্ড ওয়াইফ? অ্যালডিহাইডের বউ। মিথানোইক অ্যাসিড তো গার্লফ্রেন্ড, এর জন্য কিটোন যেখানে আছে সেখানে পাত্তা পাবে না। মনে থাকবে এই ব্যাপারটা, এই গল্পটা দিয়ে মনে রাখতে পারলে মনে রাখতে পারবা, না এলে আর কিছু মনে রাখতে পারবা না। এই জিনিসগুলো সব একসাথে করে দেওয়া, এই জিনিসগুলো একসাথে করতে আমার জান তামা তামা হয়ে গেছে, কিন্তু তোমাদের জান যাতে তামা তামা না হয় এই জন্য দিচ্ছি। আচ্ছা এখানে পেজ দিছিলি রায়হান? আচ্ছা কিছু পেজ লাগবে আমার, তোমার ধৈর্য আছে? কয়েকটা রিয়েকশন দেখাইতাম যদি ধৈর্য থাকে। কোনটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের নোট 5-এ ওকে এই জায়গায় পেজ আসবে। আচ্ছা একটু ওয়েট করো, আমরা তোমাদের কিছু রিয়েকশন দেখাবো। তোমাদের কি ধৈর্য আছে? আচ্ছা তোমাদের কি ধৈর্য আছে? যদি ধৈর্য থাকে তাহলে আমি কিছু রিয়েকশন পড়াবো, আর যদি ধৈর্য না থাকে তাহলে আমি কিছু রিয়েকশন পড়াবো না। ধৈর্য যদি থাকে 5টা মিনিট আমাকে দেওয়া যাবে। যদি 5 মিনিট ক্লাস করতে চাও তোমরা তাহলে আমি তোমাদের কিছু রিয়েকশন দেখাবো, বুঝছো? নাইলে রিয়েকশন দেখাবো না, তোমরা চাইলে দেখাবো। আচ্ছা আজকে দেখতে চাও নাকি দেখতে চাও না? যদি দেখতে না চাও তাহলে আমার দেখার দরকার নাই, যদি চাও তাহলে দেখাই। চলো একটু দেখি, হ্যাঁ আমরা একটু দেখাই। আমাদের এখানে তোমরা একটু লিখবা তোমার অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যায় কেমনে। কি রে কলম কই গেল? আচ্ছা দেখো অ্যালকিন থেকে, আমার সাথে সাথে লিখো অ্যালকিন, আস্তে আস্তে পড়াবো এখন, হ্যাঁ যা যা ধৈর্য আছে তারা শুধু থাকবা। অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। অ্যালকিন থেকে আমরা কি পেতে পারি বলো তো? অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। অ্যালকিন থেকে আমরা জারণের মাধ্যমে অ্যালকোহল পেতে পারি। অ্যালকিন থেকে আমরা কিসের মাধ্যমে অ্যালকোহল পেতে পারি বলো তো? অ্যালকিন থেকে আমরা কিসের মাধ্যমে অ্যালকোহল পেতে পারি? অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন্ড, আর অ্যালকোহল CH3 COA, আচ্ছা CH3OH দিতে পারো, মিথানল, হ্যাঁ মিথানল। অ্যালকিন থেকে জারণের মাধ্যমে আমরা অ্যালকোহল পেতে পারি। অ্যালকিন থেকে যদি জারণের মাধ্যমে অ্যালকোহল পাওয়া যায় তাহলে অ্যালকোহল থেকে বিজারণের মাধ্যমে কি পাওয়া যাবে? অ্যালকোহল থেকে বিজারণের মাধ্যমে কি পাওয়া যাবে? বিজারণের মাধ্যমে অ্যালকিন পাওয়া যাবে। আচ্ছা অ্যালকোহল থেকে আবার জারণের মাধ্যমে অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে যদি অ্যালডিহাইড পাওয়া যায় তাহলে অ্যালডিহাইড থেকে কিসের মাধ্যমে অ্যালকোহল পাওয়া যাবে? অ্যালডিহাইড থেকে আবার কিসের মাধ্যমে অ্যালকোহল পাওয়া যাবে বলো তো? আমরা দেখলাম অ্যালকিন থেকে জারণের মাধ্যমে অ্যালকোহল, অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে অ্যালডিহাইড পাওয়া যাচ্ছে। অ্যালডিহাইড থেকে বিজারণের মাধ্যমে অ্যালকোহল পাওয়া যাবে না? অ্যালডিহাইড থেকে বিজারণের মাধ্যমে কি পাওয়া যাবে? অ্যালডিহাইড পাওয়া যাবে। অ্যালডিহাইড বা কিটোন দুইটাই, বুঝছো? অ্যালডিহাইড বা কিটোন, কারণ হাজব্যান্ড ওয়াইফ না ওরা তো একসাথেই থাকবে। তবে ঝগড়াঝাটি লাগলে অ্যালডিহাইড আলাদা হয়ে যেতে পারে, কারণ অ্যালডিহাইডের আলাদা রাজত্ব আছে। ওই যে টরেন বিকারক আর ফিওলিন ডুবন, এদের ওদের পার্থক্য করা যায়, এটা তো জানোই। তাহলে অ্যালডিহাইড আর কিটোন জারণের মাধ্যমে, বিজারণের মাধ্যমে আবার অ্যালডিহাইড আর কিটোন থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকোহল তৈরি করতে পারি। আচ্ছা অ্যালডিহাইডের জারণের মাধ্যমে অ্যাসিড তৈরি করা যায়, জানো? অ্যালডিহাইডের জারণের মাধ্যমে অ্যাসিড তৈরি করতে পারি। অ্যালডিহাইডের জারণের মাধ্যমে অ্যাসিড তৈরি করা যায়। তাহলে অ্যাসিডের বিজারণের মাধ্যমে কি তৈরি করা যাবে? 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 অ্যাসিডের বিজারণের মাধ্যমে অ্যালডিহাইড আর কিটোন তৈরি করা যাবে। আচ্ছা আরেকটা জিনিস, আমরা অ্যাসিডের কিছু জাতকের কথা পড়বো এখন। অ্যাসিডের জাতকগুলোর নাম কি কি ছিল বলো তো? অ্যাসিডের জাতকগুলোর নাম কি কি ছিল? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপর হচ্ছে অ্যাস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার। আরেকটা ছিল হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, পারলে সংকেতগুলো লেখা নিও তোমরা, অ্যানহাইড্রাইড এটা একটু লিখে নাও। তাহলে আমরা আবার একটু রিপিট করি তোমাদের। রিপিটটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি জারণের মাধ্যমে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি জারণের মাধ্যমে, অ্যালডিহাইড বা কিটোন থেকে জারণের মাধ্যমে আমরা অ্যাসিড তৈরি করতে পারি, আবার অ্যাসিড থেকে বিজারণের মাধ্যমে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারি, অ্যালডিহাইড থেকে বিজারণের মাধ্যমে অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে বিজারণের মাধ্যমে অ্যালকিন তৈরি করতে পারি,
এইটুকু ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানাইতে হবে, এইটুকু ক্লিয়ার কিনা। আর অ্যাসিডের কিছু জাতক দেখলাম আমরা, অ্যাসিডের জাতকগুলো থেকে কিন্তু অম্লীয় আর্দ্র বিশ্লেষণে আবার অ্যাসিড পাওয়া যায়, অ্যাসিডের জাতকগুলো থেকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কিন্তু আবার অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। এখন এই যে অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড দেখতে পাচ্ছ না, এই অ্যালডিহাইড থেকে অ্যালকেন পাওয়া যায়, মনে আছে তোমাদের? এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কিন্তু আমরা অ্যালকেন পেয়েছিলাম। বলো তো অ্যালডিহাইড থেকে আমরা কেমনে অ্যালকেন পেয়েছিলাম? অ্যালডিহাইড থেকে কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন পেয়েছিলাম মনে করো তো? অ্যালডিহাইড থেকে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন পেয়েছিলাম। আমরা সবগুলো রিঅ্যাকশন একসাথে করে দিচ্ছি, তোমার লাভ আছে। ক্লিমেনসন রিঅ্যাকশন, ক্লিমেনসন বিজারণে জিঙ্ক আর মার্কারি, জিঙ্ক অ্যামালগাম ছিল কালকে, মনে আছে? আমাদের এই যে অ্যালডিহাইড থেকে যে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালডিহাইড থেকে আমরা কি পেতে পারি? ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালডিহাইড থেকে আমরা কি পেতে পারি তার জানাইতে হবে। ক্লিমেনসন বিজারণে কি কি ইউজ করা হয়? আমাদের জিঙ্ক আর মার্কারি আর গাঢ় হাইড্রোক্লোরাইড অ্যাসিড, গাঢ় এস্টেল, মনে আছে তোমাদের? কালকে এটা রিপিট করাচ্ছি, বলছিলাম আজকে একটু ধৈর্য ধরতে হবে শেষের দিকে। আমাদের ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কি পাওয়া যায়? অ্যালডিহাইড থেকে অ্যালকেন পাওয়া যায়। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কি পাওয়া যায় তার জানাইতে হবে। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কি পাওয়া যায়? ক্লিমেনসন বিজারণের মাধ্যমে আমাদের অ্যালকেন পাওয়া যায়, অ্যালকেন, ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে আমাদের যে তোমার, আচ্ছা এইটুকু শেষ করো। এটা তোলা হয়েছে সবার? এটা একটু তোলা হলে আমাকে জানাও, এটা তোলা হলে আমাকে একটু জানাও। এরপরে আমরা অ্যাসিড হ্যালাইড থেকে আবার, অ্যাসিড হ্যালাইড আছে না এদিকে, এই অ্যাসিড হ্যালাইড থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব। এই যে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড কই? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইডের সংকেত কি? COCl। অ্যাসিড হ্যালাইডের সংকেত তো COCl, তাই না? অ্যাসিড হ্যালাইডের সংকেত COCl না? এই অ্যাসিড হ্যালাইড থেকে আবার আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। অ্যাসিড হ্যালাইড থেকে আমরা আরেকটা প্রক্রিয়ায় অ্যালডিহাইড তৈরি করতে পারি। ওই যে অ্যালডিহাইড দিয়ে যাইতে পারি আমরা, অ্যাসিড হ্যালাইড থেকে আমরা আরেকটা প্রক্রিয়ায় অ্যালডিহাইড তৈরি করতে পারি। অ্যাসিড হ্যালাইড থেকে কোন প্রক্রিয়ার জন্য অ্যালডিহাইড তৈরি হয়েছিল মনে করে দেখো? প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, তারপর হচ্ছে আমরা দেখলাম 144 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মনে আছে তোমাদের? বলো তো কি? অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়ার নাম রোজেনমুন বিক্রিয়া। অ্যাসিড হ্যালাইড থেকে, এই যে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়ার নাম কি বিক্রিয়া? রোজেন্টমুন্ড বিক্রিয়া। রোজেনমুন্ড বিক্রিয়াতে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট ইউজ করা হয়, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া কি? অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন্ড বিক্রিয়া। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়ার নাম কি? তাড়াতাড়ি বলো। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন্ড বিক্রিয়া। অ্যাসিড অ্যামাইড থেকে আমরা কি তৈরি করতে পারি বলো তো? অ্যাসিড অ্যামাইড থেকে আমরা ডিগ্রেডিয়েশন বিক্রিয়ার মাধ্যমে, হফম্যান ডিগ্রেডিয়েশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যাসিড অ্যামাইড থেকে কি তৈরি করতে পারি? অ্যামিন তৈরি করতে পারি। সবার ক্লাস শেষ তো, 1 ডিগ্রি অ্যামিন, তাই আমি এই জিনিসগুলো একসাথে করে দিচ্ছি, বুঝছো? আর কিছু করার দরকার নেই আমার, না করলে না করতে পারো, কিন্তু অনেকগুলো রিঅ্যাকশন একসাথে করা আছে, এই জন্য আমি ভাবলাম যে তোমার একসাথে এটা করে নেওয়া উচিত মনে হয়, বুঝছো? যে কজন থাকে, আমার ইচ্ছা 10 জন থাকলে আমি তাকে এই ক্লাসটা শেষ করবো এখন, বুঝছো? যাদের ধৈর্য আছে। চলো, লেখা হয়েছে। অ্যাসিড অ্যামাইড থেকে আমরা কি তৈরি করছি? কত ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। কোন বিক্রিয়া জানো? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এগুলো পড়াইছি সব, আজকেই পড়াইছি, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অ্যাসিড অ্যামাইড থেকে আমরা কি তৈরি করতে পারি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড অ্যামাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায়। আচ্ছা, একটা কার্বন সরাইলাম, এটা কি ধরনের বিক্রিয়া? সংযোজন না অপসারণ? বলো তো যদি পরীক্ষায় আসে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া না অপসারণ বিক্রিয়া? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া না অপসারণ বিক্রিয়া? একটা সরাইতেছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে, সরাই দিচ্ছি, তাহলে কি? তাহলে আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া একটা অপসারণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে আমরা কি নেই? অ্যালকোহলিক, তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি, তাই না? অ্যালকোহলিক, আমরা জানি অপসারণ বিক্রিয়াতে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডই নেওয়া হয়। এর আগে দেখছি না আমরা, তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় নীল অ্যালকোহল, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নীল অ্যালকিন, তাই না? আমরা দেখছি মনে হয় এগুলা, তাই না? দেখছো অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি নেওয়া হয়? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নেওয়া হয়। তাহলে এটাও যেহেতু একটা অপসারণ বিক্রিয়া, অ্যাসিড অ্যামাইড থেকে আমরা অ্যামিন তৈরি করতেছি, তাহলে এটাও আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নিতে হবে। এত কঠিন করে না পড়ো, তুমি পড়ো খালি অ্যাসিড অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা যায়। তাহলে অ্যাসিড হ্যালাইড থেকে তৈরি করা যায় অ্যালডিহাইড রোজেনমুন বিক্রিয়ায়, অ্যাসিড অ্যামাইড থেকে তৈরি করা যায় অ্যামিন হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায়। আবার একটু রিপিট দেই, চলো একদম আমার সাথে সাথে বলবা। দেখো, ফার্স্টে অ্যালকিন থেকে জারণের মাধ্যমে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জারণের মাধ্যমে অ্যাসিড, অ্যাসিডের আবার কিছু জাতক আছে, অ্যাসিড হ্যালাইড,
অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, অ্যাসিড অ্যানহাইড্রেট। ওকে, আবার উল্টো আমি অ্যাসিড থেকে বিজারণের মাধ্যমে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে বিজারণের মাধ্যমে অ্যালকোহল, অ্যালকোহল থেকে বিজারণের মাধ্যমে অ্যালকিনে আসতে পারি। আবার আরেকটা জিনিস হচ্ছে আমি তোমার অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করতে পারি। অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করতে পারি কেমনে? অ্যালডিহাইড থেকে আমরা ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন তৈরি করতে পারি। অ্যালডিহাইড থেকে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন তৈরি করতে পারি। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কি আসছিল আমাদের? অ্যামালগাম আর জিঙ্ক ছিল, জিঙ্ক অ্যামালগাম ছিল, সাথে গাঢ় হাইড্রোক্লোরাইড অ্যাসিড। ওকে, আবার আমরা কি করতে পারি? আবার আমরা হচ্ছে অ্যাসিড হ্যালাইড থেকে আবার আমরা অ্যালডিহাইড যেতে পারি। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড তৈরি বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন বিক্রিয়া। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড তৈরি বিক্রিয়ার নাম কি? রোজেনমুন বিক্রিয়া। রোজেনমুন বিক্রিয়ার প্রভাবককে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। আবার আমরা কি করতে পারি? আবার আমরা হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি। অ্যাসিড অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি কিভাবে? অ্যাসিড অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে। এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। এইটুকু ক্লিয়ার কিনা? তোমরা এইটুকু ক্লিয়ার? যদি এইটুকু ক্লিয়ার হয় আমরা আরেকটা রিয়েকশন পড়বো, যদি তোমাদের ধৈর্য থাকে, জাস্ট আরেকটা, অল্প একটু, ঠিক আছে? আমরা পরবর্তী পেজে যাব। আমাদের পরবর্তী পেজ, এই পেজটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে অ্যালকিন, সি ডাবল বন্ড সি। আচ্ছা, অ্যালকিন থেকে আমরা কি প্রস্তুত করতে পারি? তুমি আমাকে বলো। বলতে পারো আপু অ্যালকিন থেকে আপনি 2টা হাইড্রোজেন যুক্ত করে অ্যালকেনে যাইতে পারেন। ঠিক আছে, তোমার কথাই মানলাম। অ্যালকিনে 2টা হাইড্রোজেন যুক্ত করে অ্যালকেনে গেলাম। অ্যালকিনে আমি কি যুক্ত করলাম? 2টা হাইড্রোজেন যুক্ত করলাম। অ্যালকিনে আমি 2টা হাইড্রোজেন যুক্ত করলাম। প্রভাবক কি দিতে হবে? নিকেল প্রভাবক, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অ্যালকিন থেকে আমি অ্যালকেনে যেতে পারি 2টা হাইড্রোজেন যুক্ত করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবকের মাধ্যমে। আবার বলতে পারো আপু আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি 2টা হাইড্রোজেন সরাও দিতে পারেন। 2টা হাইড্রোজেন আপনি সরাও দিতে পারেন, সরাই আপনি অ্যালকাইন তৈরি করতে পারেন। সরাই দিলাম অপসারণ, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি জলীয় নিব না অ্যালকোহলিক নিব? সরাই দিলাম অপসারণ, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কিরকম নিব? অ্যালকোহলিক নিব। ঠিক আছে, তাহলে আমি অ্যালকিন থেকে অ্যালকাইনও প্রস্তুত করতে পারি, সেটা কোন বিক্রিয়া? অ্যালকিন থেকে অ্যালকাইনও প্রস্তুত করতে পারি, সেটা কোন বিক্রিয়া? অ্যালকিন থেকে অ্যালকাইনও প্রস্তুত করতে পারি, সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অ্যালকিন থেকে আমি অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইন তৈরি করতে পারি। আচ্ছা, অ্যালকাইন থেকে কি অ্যালকিন তৈরি করতে পারি না? অ্যালকাইন থেকেও তো আমি অ্যালকিন তৈরি করতে পারি। বলো আপু 2টা হাইড্রোজেন কমাই দেন, এখানে আবার আপনি 2টা হাইড্রোজেন যুক্ত করে দেন। তাহলে আমি আবার 2টা হাইড্রোজেন যুক্ত করে দিলাম। 2টা হাইড্রোজেন যুক্ত করে দিলাম। এখানে তাপমাত্রাটা একটু কম হবে আমাদের। এখানে তুমি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করবা। প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করে তুমি অ্যালকানের সাথে 2টা হাইড্রোজেন যোগ করে কি তৈরি করতে পারো? অ্যালকানের সাথে 2টা হাইড্রোজেন যোগ করে অ্যালকিন তৈরি করতে পারো। অ্যালকানের সাথে 2টা হাইড্রোজেন যোগ করে অ্যালকিন তৈরি করতে পারো। অ্যালকানের সাথে 2টা হাইড্রোজেন যোগ করে তুমি কি তৈরি করতে পারো? অ্যালকিন। আচ্ছা, অ্যালকাইন থেকে কি অ্যালকেন তৈরি করা যায় না? অ্যালকেন থেকে নর্মালি অ্যালকিন তৈরি করা যায় না, অ্যালকেন সহজে বিক্রিয়া করতে চায় না। কিন্তু অ্যালকাইন থেকে অ্যালকেনে যাওয়া যায় না? এখান থেকে আমি চলে যেতে চাই, এখানে আমি কি যাইতে পারবো? বলবো আপু কোনো ব্যাপারই না, 4টা হাইড্রোজেন যুক্ত করেন না, 2H2, 4টা হাইড্রোজেন যুক্ত করলাম। কিন্তু আমি অনেক দ্রুত একটা রিয়েকশন করতে চাচ্ছি, তাই এখানে একটা প্রভাবক দরকার। প্রভাবকটা হচ্ছে নিকেল প্রভাবক, আর তাপমাত্রা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে পারি 2টা হাইড্রোজেন যুক্ত করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে পারি। আবার অ্যালকিন থেকে অ্যালকাইনে যেতে পারি 2টা হাইড্রোজেন বিয়োগ করে, অর্থাৎ অপসারণ করে, অপসারণ বিক্রিয়া, তাই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক নিলাম। আমি অ্যালকাইন থেকে আবার অ্যালকিনেও আসতে পারি, আবার পুনরায় 2টা হাইড্রোজেন যোগ করে, দেখো 2টা হাইড্রোজেন যোগ করে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করে। আমি চাইলে অ্যালকাইন থেকে দৌড় দিয়ে আমি অ্যালকেনেও আসতে পারি, 4টা হাইড্রোজেন যুক্ত করে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কারণ অ্যালকাইনের থেকে অ্যালকিনে 2টা হাইড্রোজেন বেশি, অ্যালকাইনে 4টা হাইড্রোজেন বেশি। মাথার ভিতরে যাইতেছে না কথাগুলো? একটু প্যাচের, এই জন্য লাস্টে দিছি। আচ্ছা, আর আমাদের এই জায়গায় তাপমাত্রা দেখো, একটা জিনিস খেয়াল করে, অ্যালকাইন থেকে যখন আমি অ্যালকিনে আসলাম তখন হাইড্রোজেন যোগ করছি, ঠিক আছে, আমি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট কেন দিলাম? আমি তো অ্যালকাইন থেকে অ্যালকেনে যাওয়ার সময় প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দেইনি। এখন কথা হচ্ছে এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট তোমার হচ্ছে
রিয়েকশনটাকে একটু মন্থর করে, বুঝছো, একটু ধীরে বলে যে এখন তো অ্যালকিন হয়ে যাবে, হাইড্রোজেনও আসছে, কোনো কারণে যদি আবার সরাসরি অ্যালকেন হয়ে যায়, তাই একটু থামানোর জন্য প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে আমরা একটু থামাই, বুঝছো। তাই মনে রেখো, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করার সময় প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ হয়, বুঝছো। আর অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতির সময় আমাদের শুধুমাত্র নিকেল প্রভাবক আর 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4টা হাইড্রোজেন দিলেই হয়ে যায়। এইটুকু বুঝছি নাকি বুঝি নাই? আশা করি বুঝছি, আশা করি এটা বুঝছি। কনভার্টিং দেখাইলাম, অ্যালকিন থেকে অ্যালকেন, আবার অ্যালকিন থেকে অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকিন, আবার অ্যালকাইন থেকে অ্যালকেন, বুঝছো। 4টা কনভার্ট দেখাইছি। কনভার্টগুলো মনে থাকবে না? কনভার্টগুলো একটু মনে রাখা লাগবে। এইটুকুর পরে আমরা আরেকটা জিনিস একটু উৎপন্ন করবো। অ্যালকিন তো তৈরি, অ্যালকিন নিয়ে কাহিনী, আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি দেখাবো। অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি, চলো একটু আমরা দেখি অ্যালকিন থেকে কিভাবে আমাদের অ্যালকোহল তৈরি করা যায়। অ্যালকিন, কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিন। অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি সালফিউরিক অ্যাসিড দিয়ে, H2SO4। সালফিউরিক অ্যাসিড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাদের বইতে দেওয়া আছে, দেখো গুছাই দিচ্ছি আর কি। অ্যালকোহল প্রস্তুতির সেকেন্ড বিক্রিয়াটা তোমাদের বইতে অনেকগুলো বিক্রিয়া আছে, আমি একটু পরে আরেকটা বিক্রিয়াও দেখাবো আরও কতগুলো বই থেকে। এবার দেখো আমাদের অ্যালকিন থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। আচ্ছা, অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি, ঠিক আছে। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার সময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর সালফিউরিক অ্যাসিড দিতে পারি। তুমি সালফিউরিক অ্যাসিড 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড আর 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারো। এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখো অ্যালকিন থেকে সালফিউরিক অ্যাসিড দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকোহল প্রস্তুত করা যায়, বুঝছো। এবার অ্যালকোহল থেকে আমরা অ্যালকাইল হ্যালাইডে যাব। অ্যালকোহল থেকে আমি কি তৈরি করব? অ্যালকোহল থেকে আমি অ্যালকাইল হ্যালাইড RX, অ্যালকোহল থেকে আমি অ্যালকাইল হ্যালাইড RX, অ্যালকোহল থেকে আমি অ্যালকাইল হ্যালাইড RX, অ্যালকোহল থেকে আমি অ্যালকাইল হ্যালাইড RX। দেখো কি সুন্দর ফুল আর্ট করলাম। তোমার কাছে মনে হয় না আপু এত এত ফুল রোল আর্ট করে কী যে করবে আল্লাহ জানে। আজকে দেখি আমি এখানে, দেখো অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবো প্রথমে হাইড্রোজেন হ্যালাইড দিয়ে। প্রথমে এখানে হাইড্রোজেন হ্যালাইড দিব। এই যে রিয়েকশনটা তার নাম হচ্ছে গ্রোভস রিয়েকশন, কালকে পড়াইছিলাম মনে আছে তোমাদের? বলছিলাম যে গ্রোভস রিয়েকশনটা দেখাবো। অ্যালকোহল থেকে হাইড্রোজেন হ্যালাইড দিয়ে কি তৈরি করা যায়? অ্যালকোহল থেকে হাইড্রোজেন হ্যালাইড দিয়ে কি তৈরি করা যায়? অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। এটাকে গ্রোভস রিয়েকশন বলে। কি রিয়েকশন বলে? গ্রোভস রিয়েকশন। তবে এখানে আমরা জিঙ্ক ক্লোরাইড নিয়েছিলাম, মনে আছে? লুইস অ্যাসিড রূপে জিঙ্ক ক্লোরাইড ইউজ করে, মনে আছে না? হাইড্রোক্লোরাইড অ্যাসিড আর জিঙ্ক ক্লোরাইডও নেওয়া যায়। এখানে তুমি লিখে রাখতে পারো, এখানে কি নেওয়া যায়? জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরাইড অ্যাসিডও নেওয়া যায়। জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরাইড অ্যাসিডও নেওয়া যায়, বুঝছো। জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরাইড অ্যাসিড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, হাইড্রোক্লোরাইড অ্যাসিড, অ্যালকাইল হ্যালাইড, এটাকে গ্রোভস বিক্রিয়া বলে। গ্রোভস বিক্রিয়ার টপিকটা কালকে পড়েছিলাম না? গ্রোভস বিক্রিয়া, তারপর আর কি ছিল? সোয়ার্টস বিক্রিয়া, ডার্জেন বিক্রিয়া, মনে আছে তোমাদের? আচ্ছা, আমাদের গ্রোভস বিক্রিয়া শেষ। এরপরে আমরা আরেকটা দিব। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা বিক্রিয়ার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। সোয়ার্টস বিক্রিয়া, এটা দেখি আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড। সোয়ার্টস বিক্রিয়াতে তুমি নিবা অজৈব ফ্লোরাইড। অজৈব ফ্লোরাইড, অজৈব ফ্লোরাইডগুলো কি কি তোমাদের কালকে পড়াইছি। অজৈব ফ্লোরাইডগুলো কি কি বলো তো? সিলভার AgF, অজৈব ফ্লোরাইড AgF, তারপর HgF2, তারপর হচ্ছে SOF3, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি, আর এটা হচ্ছে AsF3। অজৈব ফ্লোরাইডগুলো সবগুলো একসাথে করা ছিল না বইতে? অজৈব ফ্লোরাইডগুলো কিন্তু সবগুলা বইতে একসাথে করা ছিল। দেখো তো সবগুলা কি কি ছিল অজৈব ফ্লোরাইড, একটু মনে করে দেখো তো অজৈব ফ্লোরাইডগুলো কি কি ছিল। আচ্ছা, যাই হোক, এগুলো একটু লিখো। এই যে আমাদের যে অজৈব ফ্লোরাইডগুলো আমরা দিলাম, অজৈব ফ্লোরাইডগুলো দিয়ে কিন্তু তুমি কি তৈরি করতে পারো? আচ্ছা, SO না, আমিও তো একটু SB হবে, অ্যান্টিমনি, বুঝছো? SB, হ্যাঁ অ্যান্টিমনি, SbF3, তারপর হচ্ছে SF3। এগুলো দিয়ে আমি কি তৈরি করতে পারি? এগুলো দিয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। এই রিয়েকশনটার নাম কি রিয়েকশন বলো? এই রিয়েকশনটার নাম হচ্ছে সোয়ার্টস রিয়েকশন। এই জায়গায় যে রিয়েকশনটা, এটা কেটে দাও, এটা লাগবে না। এই জায়গায় যে রিয়েকশন, এটা হচ্ছে সোয়ার্টস রিয়েকশন। তাহলে অ্যালকোহল থেকে সোয়ার্টস রিয়েকশনের মাধ্যমে, সোয়ার্টস বিক্রিয়া আমরা কি তৈরি করতে পারি? অজৈব ফসফেট দিয়ে, অজৈব ফ্লোরাইড দিয়ে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। অজৈব ফ্লোরাইডের নামগুলো একটু লিখে নাও। AgF, মার্কারি ফ্লোরাইড, সিলভার ফ্লোরাইড, অ্যান্টিমনি ফ্লোরাইড আর হচ্ছে আর্সেনিক ফ্লোরাইড। ওকে, আমাদের একটা লাস্ট বিক্রিয়া আছে বাকি, এটা হচ্ছে ডার্জেন বিক্রিয়া। ডার্জেন বিক্রিয়া থায়োনিল ক্লোরাইড ইউজ হয়। ডার্জেন বিক্রিয়া অ্যালকোহলের সাথে কি ইউজ হয়? ডার্জেন বিক্রিয়াতে অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড ইউজ হয়। ডার্জেন বিক্রিয়া, এটার নাম ডার্জেন বিক্রিয়া, বুঝছো? ডার্জেন বিক্রিয়ায় অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। ডার্জেন বিক্রিয়া অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড যুক্ত হয়ে কি তৈরি করে? ডার্জেন বিক্রিয়া অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড যুক্ত করে কি তৈরি করে? অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। ডার্জেন বিক্রিয়ায় থায়োনিল ক্লোরাইডের সাথে হাইড্রোজেন
সরি ডার্জেন বিক্রিয়ায় অ্যালকোহলের সাথে থাইমিল ক্লোরাইড যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। তাহলে আমরা অনেকগুলো অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম। দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার বিক্রিয়ার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বিক্রিয়া করে ফেলা যায়। সালফিউরিক অ্যাসিড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বিক্রিয়া করে ফেলা যায় অ্যালকোহল। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় অনেকগুলো ভাবে। গ্রোস বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া, ডার্জেন বিক্রিয়া। গ্রোস বিক্রিয়ায় হাইড্রোজেন হ্যালাইড, আর সোয়ার্টজ বিক্রিয়া হচ্ছে অজিমো ফ্লোরাইড, আর হচ্ছে ডার্জেন বিক্রিয়া হচ্ছে থায়োনিল ক্লোরাইড। এটা একটু লিখে রাখতে পারো জাস্ট। আরও অ্যালকোহলের কিছু প্রস্তুতি আমি তোমাদের গতদিন দেখাচ্ছিলাম, তোমাদের বই থেকেই বলি। তোমাদের অ্যালকোহল প্রস্তুতির বইয়ে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড অ্যাস্টার থেকে, অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, মনে আছে? সবগুলাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ হয়েছিল, মনে আছে না? সবগুলা থেকে তুমি একটা জিনিস লিখে রাখতে পারো, এইটা অ্যালকোহল প্রস্তুতির আরও কিছু রিয়েকশন তুমি লিখে রাখতে পারো। অ্যালকোহল প্রস্তুতি আরও কই কই থেকে করা যায়, সবাই একটু লিখো। অ্যালকোহল প্রস্তুতি আরও কই কই থেকে করা যায়? অ্যালকোহল প্রস্তুতি করা যায় হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন থেকে। অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোন। আইটা কি? অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে দিবা হচ্ছে প্লাটিনাম দিবা, বুঝছো? অ্যালডিহাইড আর কিটোন। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তারপর আইটা কি দিবা? কার্বক্সিলিক অ্যাসিডের পরে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক অ্যাসিড ক্লোরাইড। তারপর অ্যাস্টার তো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, অ্যাস্টার। তারপর আইটা কি? আইটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। হ্যাঁ, এই জায়গায় অ্যাসিড অ্যামাইডটা নাই, অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই তিনটা থেকেও কি তৈরি করা যায়? অ্যালকোহল তৈরি করা যায়। ওএস দিয়ে সংকেত দিয়ে রাখলাম খালি, হ্যাঁ, ওএস। এই জায়গাতে প্ল্যাটিনাম আর এই জায়গাতে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম শুষ্ক ইথার দিবা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিবা, H4, বুঝছো? এটা দিয়ে অ্যালকোহল তৈরি করা যায়। এটা একটু মাথায় রাখো, সবগুলা বিক্রিয়া একসাথে করে দিলাম। মাথা কি ঘুরে যাচ্ছে? তাহলে আজকে এইটুকুই থাকবে, বুঝছো? এইটুকুই আজকে আমাদের থাকবে, আর কিছু আমাদের দেখার দরকার নাই। 20 তারিখে আমাদের তোমার হচ্ছে মেডিকেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে যাবে। সবগুলা রিয়েকশন একসাথে করে দিছি, শেষমেশ একটু রিয়েকশন পড়া লাগবে, বুঝছো? জৈব যৌগ রিয়েকশন ছাড়া জৈব যৌগ ছাড়া দেওয়া উচিত না, রিয়েকশন ছাড়া জৈব যৌগ ছাড়া দেওয়া উচিত না, তাই রিয়েকশনগুলো দেখা দিলাম। এখন কথা হচ্ছে আমাদের মেডিকেমিস্ট্রি ব্যাচ শুরু হবে 20 তারিখে। তোমরা আশা করি যারা মেডিকেমিস্ট্রিটা পড়তে চাও সুন্দরভাবে, মেডিকেমিস্ট্রি ব্যাচে কিন্তু খালি মেডিকেলের জন্যই না, বেসিক অনেক কিছু শিখবা যেটা তোমার ইন্টার পরীক্ষাও কাজে দিবে। ওই ব্যাচটা 20 তারিখে শুরু, তাই যারা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাকে নক দিয়ে রাখবা। আর যারা ভর্তি হতে চাও গড়িমসি না করে ভর্তি হয়ে যাও, কারণ পরে ক্লাস শুরু হয়ে যায় তোমরা চিল্লাচিল্লি শুরু করো, ও তখন মেজাজ খারাপ হয়ে যায় প্রচুর, বুঝছো? তখন কিন্তু মেজাজ প্রচুর খারাপ হয়ে যায় যে কাল একটু পরে ক্লাস, তখন আমাকে বলে আপু ক্লাসের আগে অ্যাড দেন, তাড়াতাড়ি অ্যাড দেন, মেসেজ দিয়া কল দিয়া মানে পাগল করে ফেলো। এই বিষয়টা করো না। যারা ভর্তি হতে চাও তারা তার আগে ভর্তি হয়ে যাবে। দেখছো আজকে মানে ক্লাস বেশি বড় হয়ে গেল, আজকে সবচেয়ে বড় ক্লাস হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই বিক্রিয়াগুলো সব একসাথে করে দিলাম। গ্রুপে বিক্রিয়াগুলো নোট আকারে দিয়েন। আচ্ছা, দিব না, আজকের পড়ার দরকার না। একজন বলছে 2000 টাকা, 2 লাখ টাকা না, একজন 2 লাখ টাকা লিখছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এখানে শেষ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।